বলা হয়েছে যে দ্রুত ক্লাস শেষ করে দেন না এটা করেন। আসলে আপনাদের ক্লাসে দ্রুত ডিজাইন গুলো আপনার হয়তো ফাইবারে কোনো অর্ডার পাচ্ছেন না, আপনি যে ডিজাইন গুলো করতেছেন সেই ডিজাইন গুলো এখানে আপনি আপলোড করবেন। আপনার ডিজাইন যে হারে মানুষ ডাউনলোড করবে সে হারে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। এখানে বোনাস সহ আমার এখানে $15 যেমন জমা হয়ে গেছে 10টা ফ্লায়ার ডিজাইন দেয়াতে। হ্যাঁ, এগুলো ঠিক কি সব সিমিলার ফ্রি আপনি কি? যে এখানে যে যে কয়েকটা ফ্ল্যাট দেওয়া হয়েছে প্রত্যেকটাই ক্রিয়েটিভ ফ্ল্যাট, প্রত্যেকটা ইউনিক। এখানে ইউনিক ডিজাইন ছাড়া আপনারা অ্যাপ্রুভ করে না। তবে এটা কি, এটা ইউনিক না। যাই হোক, এখানকার যে কয়েকটা করা হয়েছে আমার আসলে ফ্ল্যাট ব্রোশার আমি তো এগুলো করতাম না, আপনাদের দেখাতে দেখাতে কয়েকটা করা হয়েছে সেগুলো এখানে অ্যাপ্রুভ করানো। কেননা আমার যদি ফাইল অ্যাপ্রুভ করানো না থাকে তাহলে স্টুডেন্ট অ্যাপ্রুভ করাবোই বা কিভাবে। তো আমার এখানে আর্নিং সম্ভবত $15, কিন্তু আমার স্টুডেন্টের $35 পর্যন্ত কয়েকজনের আর্ন আসছে। আর এখানে $50 হলেই উইথড্র দিতে পারবেন, যেটা আপনাদের এলএডিপির ক্লাস মডিউলও নাই। মাইক্রো ওয়ার্কার না দেখে যদি এই ওয়েবসাইট গুলো দিত, আমার মনে হয় যে প্রত্যেক স্টুডেন্টে মাইক্রো ওয়ার্কার থেকে অনেক বেশি আর্ন করতে পারতো। বিশেষ করে গ্রাফিক ডিজাইনারদের জন্য এই ওয়েবসাইটের লিস্ট গুলো আসলে দেয়া নেই। তার সাথে যেমন আরেকটা ওয়েবসাইট হচ্ছে সেভিলার পিএনজি ট্রি। এগুলো হচ্ছে তুলনামূলক ছোট ওয়েবসাইট। এর থেকে বড় ওয়েবসাইট হচ্ছে আপনার যেমন গ্রাফিক রিভার, ঠিক তেমন সাইট। ফ্রিপিক, ঠিক একই রকম সাইট। এগুলোতে আপনার ফাইল রেডি করে জমা দিতে হবে। গ্রাফিক রিভার ফাইল রেডি করা একরকম, এটার ফাইল একরকম। শাটার স্টকে যদি আসি, প্রত্যেকটাই বুকমার্ক করা আছে, এটার ফাইল রেডি করা একরকম। আপনাকে কাজের জন্য বসে থাকতে হবে না এই মার্কেট প্লেস গুলোতে। আপনি যত ক্রিয়েটিভ বা ইউনিক ডিজাইন তৈরি করবেন সেগুলো আপনার সেই হিসাবে এখানে জাস্ট আপলোড করবেন। আপনার ডিজাইন ভালো হলে তারা অ্যাপ্রুভ করবে, ডিজাইন ভালো না হলে অ্যাপ্রুভ করবে না। তো মার্কেট প্লেসে আবার কিছু কিছু শর্ত আছে, যেমন পিক বেস্টের আবার কিছু শর্ত আছে। আপনি প্রথম যে 10টা ডিজাইন এখানে জমা দিবেন সেই 10টা ডিজাইনের মধ্যে যদি 60% অর্থাৎ 6টা ডিজাইনই যদি আপনার ভালো না হয়ে থাকে বা আর কি এক কথায় অ্যাপ্রুভ না করে প্রথম, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা 3 মাসের জন্য তারা ব্লক করে দিবে। এই জন্য ডিজাইনগুলো আপনাকে ভালো করে নিতে হবে, ভালো করে করতে হবে। আর এই অ্যাকাউন্ট গুলো খোলার সময় আপনার অবশ্যই এনআইডি কার্ড লাগবে বা পাসপোর্ট থাকতে হবে। যেমন এটা এটা বা ফ্রিপিক, প্রত্যেকটা অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে পাসপোর্টের ছবি তুলে সহ দিতে হবে। যেহেতু আপনার পাসপোর্ট কিংবা এনআইডি ছবি দিচ্ছেন, সেহেতু আপনার যদি অ্যাকাউন্ট কখনো ডিসেবল হয়ে যায় আপনি কিন্তু আপনার নামে আর কখনোই অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এদিক থেকেও অনেক বেশি সতর্ক থাকতে হবে। তাহলে এই মার্কেট প্লেস গুলোতে লেয়ার সাজানো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনাকে খুব ভালোভাবে থাকতে হবে। এই জন্য বিজনেস কার্ডের দিক থেকে আপনাদের লেয়ার সাজানোর বিষয়গুলো, যারা যারা অলরেডি বিজনেস কার্ড করছেন তারা তো ভালোই। তো লেয়ার সাজানোর বিষয়টাও আমি দেখিয়ে দিব। আপনারা সেই দিক থেকে সেভাবে লেয়ার সাজিয়ে কাজগুলো করা যেতে পারে। এই জন্য আমরা বিজনেস কার্ডের ক্লাসটা কমিয়ে নিয়ে আসতেছি। তাহলে চলেন আজকের ক্লাসের দিকেই চলে যাই। অন্যান্য যে মার্কেট প্লেস গুলো আছে দেখি সামনে আমাদের দিক থেকে আসবো। আজকে আমাদের ছিল অনেকটা কালার নিয়ে আমরা বল, জাস্ট সিম্পল একটা পেজ নিয়ে নিচ্ছি আমি। স্ক্রিন রেকর্ড অন। ওকে, তো দেখেন গ্রেডিয়েন্ট টুলের ক্ষেত্রে আসি। গ্রেডিয়েন্ট টুল বলতে গেলে পুরো ক্লাসটাও গ্রেডিয়েন্ট টুল নিয়ে শুধুমাত্র বলা যাবে। গ্রেডিয়েন্ট ফটোশপে এত কিছু আছে। সিম্পল ভাবে এখানে একটা আমি নতুন লেয়ার নিচ্ছি। ডিফল্ট ভাবে আমার এখানে দেখেন অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। আমি আপনাদের ডিফল্ট ভাবে যেমনটা থাকে আমি তেমনটাই করে দিচ্ছি। এখান থেকে ফাইল, ফাইল থেকে রেস্ট, তাহলে আপনাদের যেমনটা থাকে ঠিক তেমনটা। সাধারণত আপনার এখানে এরকম কয়েকটা মাত্র গ্রেডিয়েন্ট কালার থাকে। এতগুলো গ্রেডিয়েন্ট কালার কিভাবে আসা যায়, কিভাবে পারফেক্ট গ্রেডিয়েন্ট কালার গুলো আনা যায় সেক্ষেত্রেও দেখা যেতে পারে। আর বর্তমান সময়ে গ্রেডিয়েন্ট কালারের ডিজাইন গুলো অনেক বেশি আপনার জনপ্রিয়। গ্রেডিয়েন্ট কালারের ডিজাইন গুলো অনেক বেশি আপনার চলতেছে। এই জন্য গ্রেডিয়েন্ট শেখাটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমত আমরা যখন গ্রেডিয়েন্ট কালারের শর্টকাট হচ্ছে জি, কিবোর্ড থেকে সিম্পলি জি চাপতে আপনার গ্রেডিয়েন্ট কালার অন হয়ে যাচ্ছে। এখানে গ্রেডিয়েন্ট কালারের দিক থেকে আমি যখন তীর বাটনে ক্লিক করতেছি এখানে কিছু কিছু গ্রেডিয়েন্ট কালার দেখা যাচ্ছে। তার মধ্যে প্রথম যে তিনটা, এগুলো সাধারণত আপনার পরিবর্তন হয় না, এগুলো এক একটা এক এক রকম ভূমিকা পালন করে। প্রথম যেটা আছে এটা ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারকে আপনার ফলো করে। যদি এখানে আমি রেড কালার করে দিই, নিচেরটা যদি আমি ইয়েলো কালার করে দিই, রেড এবং ইয়েলো কালারের মিশ্রণটা ভালোই লাগে। তো দেখেন এই জায়গায় রেড এবং ইয়েলো কালারের মিশ্রণ তৈরি হয়ে গেছে।
প্রথম যে গ্রেডিয়েন্টটা আপনার থাকতেছে সেটা আপনার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারকে সাধারণত ফ্লো করে থাকে। ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারকে এখানে আমি ব্লু কালার করে দিলে অটোমেটেড ওটা ব্লু কালার হয়ে যাবে, এখান থেকে অটোমেটেড ব্লু কালার হয়ে গেছে। রেড আর এটার মধ্যেই থাক, এটাকে সিম্পল ভাবে টানলেই আপনার এই দুটো কালারের মধ্যে একটা মিশ্রণ চলে আসছে। তাহলে আপনি যে দুটো কালারের মধ্যে মিশ্রণ তৈরি করতে চাচ্ছেন সেই দুটো কালারের মধ্যে থেকে এখান থেকে ক্লিক করে টানলে আপনার কিন্তু সেই দুটো কালারের মিশ্রণটা চলে আসতেছে। এবার আসি পরের যে এখান থেকে টপিক আছে, এটা এটা আপনার ট্রান্সপারেন্সি সাপোর্ট করে। উপরেটা কিন্তু ট্রান্সপারেন্সি সাপোর্ট করে না, পরে যেটা আছে এটা আপনার ডিফল্ট ভাবে ট্রান্সপারেন্সি সাপোর্ট করে। যদি আমি এটা অফ করে দিই আর এখান থেকে শুধুমাত্র এই ফরগ্রাউন্ড কালারকে ফ্লো করবে, ফরগ্রাউন্ডটা আমার রেড কালার যদি দেই ঠিক 50% এই পাশ থেকে রেড কালার একটা আস্তে আস্তে ট্রান্সপারেন্সি কালারটা কমে আসছে। আর যদি উপরে ইয়েলো কালার রাখি তাহলে দেখেন এবার এটা ইয়েলো কালার ফ্লো করতেছে। ফরগ্রাউন্ড কালারকে শুধুমাত্র এটা ফ্লো করে। পরে যেটা আছে এটা ডিফল্ট ভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট, আপনার যাই থাকুক না কেন আপনার এটা ব্ল্যাক এন্ড হোয়াইট। ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার যাই থাকুক না কেন সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। আর পরেরগুলো আপনি ইচ্ছা মতো যেটা আছে এটা আমরা পরবর্তীতে নিজেরাও ক্রিয়েট করতে পারি, যেটা হয়তো কেউ কেউ আপনারা জানেন। এবার সেই গ্রেডিয়েন্ট কালারের মোড নিয়ে, সরি মোড নিয়ে বলতে স্টাইল নিয়ে। গ্রেডিয়েন্ট কালার সাধারণত ইলাস্ট্রেটর যারা করে আসছেন ইলাস্ট্রেটর সাধারণত 3 স্টাইলে কাজ করা যায় আর ফটোশপে করা যায় 5 স্টাইলে। এই বিষয়গুলো আপনি স্মরণ রাখবেন, কেননা আপনার ফটোশপে বিভিন্ন রকম এক্সাম্পে অনলাইন এক্সাম সহ যেমন ফাইবারও ফটোশপের এক্সাম দিতে হয়, সেই এক্সামগুলোতে এই প্রশ্নগুলো আপনার আসতে পারে। যেমন এখানে হচ্ছে আপনার 5 স্টাইলে গ্রেডিয়েন্ট কালার আপনি তৈরি করতে পারবেন ফটোশপে। ইলাস্ট্রেটর সাধারণত 2 স্টাইলে করা যায়, তবে আরো একটা স্টাইল আছে সব মিলিয়ে 3 স্টাইলেই বলা যেতে পারে। তাহলে আসি প্রথম যে স্টাইলটা এটাকে বলা হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপরে যেটা বলা হয় এটাকে রেডিয়াল গ্রেডিয়েন্ট, তারপরটাকে বলা হয় আপনার অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, তারপরটাকে বলা হয় রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট, তারপরটাকে বলা হয় ডায়মন্ড গ্রেডিয়েন্ট। পাঁচটা নাম, নামগুলো যদি স্মরণ না থাকে আপনি মাউসটা এখানে রেখে দিলে কি নাম এটা শো করাবে। যেমন এটা ডায়মন্ড গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট, এটা অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, এটাকে রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এক একটা কিন্তু একইভাবে কাজ করে থাকে। তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা কাজ করতেছিলাম সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। আপনার সিম্পল ভাবে লিনিয়ার গ্রেডিয়েন্ট ভাবে একটার সঙ্গে আরেকটা পাশাপাশি ভাবে কাজ করে। পরের যেটা কাজ করে এটাকে বলা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে মিডিল বরাবর আপনার কালারটা নিয়ে কাজ করে থাকে, মিডিল বরাবর অর্থাৎ মাঝ বরাবর থেকে কাজগুলো করে। এই পাশ থেকে টানি, দেখেন ও একটু শুধু দেখে নিই। ওকে, 2 নাম্বারটা আসলাম, এটা মাঝ বরাবর। তাহলে এখান থেকে দেখেন মিডিল বরাবর এবার কালারটা চলে আসছে। যদি আমরা এটা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই তাহলে এখান থেকে রেডটা ভিতরের দিকে মিডিল থেকে কালারটা ছড়াচ্ছে, এমন ভাবে রেডিয়ালটা কাজ করে থাকে। আর লিনিয়ারটা আপনার পাশাপাশি দুটো কালার হলে যেমনটা হয় ঠিক তেমনটা, অর্থাৎ এটা হচ্ছে পাশাপাশি দুটো কালার আর এটা কালারটা ছড়াচ্ছে মিডিল থেকে, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তারপরে যে গ্রেডিয়েন্টটা আসতেছে এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। এটা আপনার অ্যাঙ্গেল ভিত্তিক কালারগুলো তৈরি করে। যেমন এই কর্নার থেকে এই কর্নার ছেড়ে দিলাম, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, বা হতে পারে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই পাশ থেকে রেড কালারটা ঘুরতে 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 এ পাশে ইয়েলো কালার এসে মিশে গেছে, সাধারণত এটা একটা অ্যাঙ্গেল তৈরি করে। তারপরে যে গ্রেডিয়েন্টটা দেখতেছি এটা হচ্ছে রিফ্লেক্ট। একটা কালার আরেকটার সাথে রিফ্লেক্ট ভাবে তৈরি করে। যদি এখান থেকে এতটুকু টানি দেখেন রেড কালারের রিফ্লেক্ট হিসাবে আপনার ইয়েলো কালারটা দুপাশ থেকে রিফ্লেক্ট করতেছে, অর্থাৎ রিফ্লেক্ট হিসাবে আসে। সব শেষে যেটা আছে এটা আপনার ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এটা আপনার ডায়মন্ডের মতো একটা কালার তৈরি করে, মনে হচ্ছে ডায়মন্ডের আলো ছড়াচ্ছে এমন একটা তৈরি করে। তবে যদি এই দিক থেকে ব্যবহারের দিক থেকে বলি সবচেয়ে বেশি আপনার লিনিয়ার এবং রেডিয়াল গ্রেডিয়েন্টের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এই ছিল গ্রেডিয়েন্টের 5টা মোড 5 স্টাইলে। ডিজাইনের ক্ষেত্রে এক এক সময় এক একটা ব্যবহার করা হয়ে থাকে, তবে সবচেয়ে বেশি লিনিয়ার এবং রেডিয়াল এই দুটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে। পরের গুলো হচ্ছে মোড। এই মোডের ক্ষেত্রে আমি বলছিলাম কোনটা কিভাবে কাজ করে। এই গ্রুপটা আপনার হোয়াইট কালার রিমুভ করে, এটা ব্ল্যাক কালার রিমুভ করে, এটা বলা হয়েছিল। তো আগের যারা একটু ক্লাসে পরে জয়েন করছেন এগুলো কোনটা কিভাবে কাজ করে বলা হয়েছিল কোন একটা ক্লাসে, আগের ক্লাসগুলো আপনারা দেখে নিন। অপাসিটি আমরা অলরেডি জানি যে অপাসিটি কিভাবে কাজ করে থাকে। এই অপাসিটিটা আপনার ডাইরেক্ট কাজ করবে, সরাসরি কাজ করবে। যদি যেমন আমি এখান থেকে লিনিয়ার নিয়ে এখানে একটা তৈরি করতেছি, এই অপাসিটিটা 100%। যদি আমি এখানে 50% দিই এটা সরাসরি এখানে 50% অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ আপনি যেটা রাখতেছেন সরাসরি সেই হিসাবে অ্যাপ্লাই হচ্ছে।
রিভার্স অর্থ হচ্ছে বিপরীত। যেমন এটা আমার রেড কালার দিয়ে শুরু হয়েছে, যদি আমি রিভার্স দিই তাহলে এবার ইয়েলো কালার দিয়ে শুরু হবে, অর্থাৎ রিভার্সটা হচ্ছে বিপরীত। এটা অনেকটা আপনার স্মুথনেস করে, তবে পার্সোনালি মার্ক অন করে বা মার্ক অফ করে আমি তেমন কোনো পরিবর্তন পাইনি এটার দিক থেকে। তেমন ইউটিউব দেখেও দেখছি এটা যে বলা হয়েছে অনেকটা স্মুথনেসটা আনে, খুব যে পার্থক্য কোনো কিছুই পার্থক্য আমি পাইনি। আর এটা হচ্ছে পরেরটা ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি আমরা তো জানি, অর্থাৎ আপনার ইমেজে ট্রান্সপারেন্স সাপোর্ট করবে কিনা সেটাই হচ্ছে এটা ট্রান্সপারেন্সি। যদি আমরা আসি এখান থেকে, এটা যেমন এখন আমাদের ট্রান্সপারেন্ট আছে, এখানে ট্রান্সপারেন্সি মার্ক করা আছে, তাহলে দেখেন এটা কিন্তু এবার ট্রান্সপারেন্সি হিসেবে কাজ করতেছে, যেমন এই পাশে ট্রান্সপারেন্সি হিসেবে কাজ করতেছে। যদি এবার এই ট্রান্সপারেন্সিটা তুলে দেওয়া হয়, এবার এই পাশে এটা অটোমেটেড হোয়াইট হয়ে যাবে। তো দেখেন এটা আর ট্রান্সপারেন্সি নিচ্ছে না। যদি এটা অন করে দিই, দেখেন এটা কিন্তু আর ট্রান্সপারেন্সি কাজ করতেছে না। আর ট্রান্সপারেন্সি যখনই অন করব, এবার কিন্তু এটা ট্রান্সপারেন্সি কাজ করবে। যদি দেই, এবার ট্রান্সপারেন্সি কাজ করতেছে। অর্থাৎ গ্রেডিয়েন্টের মধ্যে আপনি যদি ট্রান্সপারেন্সি ব্যবহার করতে চান, তাহলে আপনাকে মাস্ট ট্রান্সপারেন্সি অন করে রাখতে হবে। তাহলে এতক্ষণ ধরে এটা দেখতেছিলাম গ্রেডিয়েন্টের বেসিক। আমরা সাধারণত দুটো কালার দিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারতেছি। এবার যদি এমনটা হয় 4-5টা কালার দিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করব, তাহলে আমরা কিভাবে করব? 4-5টা কালার দিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করতে হলে আমরা কিভাবে করব? এখান থেকে আপনি যখন গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করতেছিলেন, তো প্রথম কালারটা আমাদের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারই শুধুমাত্র তৈরি করতেছিল। এবার যদি আপনি এই তীর বাটনে ক্লিক না করে শুধুমাত্র কালারের উপর ক্লিক করেন, ছোট্ট একটা পপ আপ মেনু চলে আসতেছে, যাকে বলা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট এডিটর। এটারও আবার অনেকগুলোই অপশন আছে। এটা আপনার আবার গ্রেডিয়েন্ট দুই মোডে কাজ করে, একটা হচ্ছে সলিড মোড আর একটা হচ্ছে নয়েজ মোড। একটা সলিড মোড আর একটা হচ্ছে নয়েজ। প্রথমত সলিড মোডে আসি। সলিড মোড থেকে যদি আমরা আসি, এখানে আবার নিচের দুটো আছে একভাবে কাজ করে, উপরের দুটো আরেকভাবে কাজ করে। নিচের দুইটা হচ্ছে কালার, নিচের দুইটা পয়েন্টার হচ্ছে কালার। যখনই এই নিচের পয়েন্টারটা ক্লিক করছে, দেখেন কালার কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে। আর উপরের পয়েন্টারটা হচ্ছে কি বলা হচ্ছে অপাসিটি। উপরের পয়েন্টার থেকে যখনই ক্লিক করতেছি, অপাসিটি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি একাধিক কালার অ্যাড করতে চান, সেক্ষেত্রে এখানে জাস্ট একটা হাতের আইকন যখন আসতেছে তখন ক্লিক করলে আরো একটা কালারের পয়েন্টার, আবার ক্লিক করতেছে আবারও একটা কালারের পয়েন্টার। এবং এই যে ছোট্ট করে পয়েন্টার গুলো দেখতেছি, এগুলো হচ্ছে লোকেশন, অর্থাৎ কোন অবস্থানে থাকবে। আমি মিডিলে ব্লু কালার অ্যাড করতে যাচ্ছি, এই পয়েন্টারটাকে ধরে এখানে কালার থেকে ব্লু কালার করে দিচ্ছি। তাহলে দেখেন এটা তিনটা কালার তৈরি হয়ে গেছে। তাহলে তিনটা কালারের মিশ্রণে আপনার গ্রেডিয়েন্টটা তৈরি হচ্ছে। তাহলে হচ্ছে রেড কালার, ব্লু কালার, ইয়েলো কালার। এবার যদি ওকে করি, এবার যে গ্রেডিয়েন্টটা তৈরি করা হবে, তাহলে দেখেন তিনটা কালারের সমন্বয়ে এখানে এই গ্রেডিয়েন্টটা তৈরি করা হয়েছে। ঠিক সিমিলার ভাবে আপনার যতগুলো কালারের প্রয়োজন, আপনি একটা করে পয়েন্টার এভাবে অ্যাড করে করতেই থাকতে পারেন। এই পয়েন্টার গুলোকে যদি আপনি অল্টার চেপে ধরে সাইডে নড়ান, তাহলে ওইটারই একটা কপি বের হয়ে আসবে, এটারই একটা কপি বের হয়ে আসবে। এই গ্রেডিয়েন্ট কালার গুলো যদি আপনি পারফেক্ট গ্রেডিয়েন্ট কালার গুলো নিয়ে আসতে চান, আপনাদের কালারের দিক থেকে গতকাল লিঙ্ক গুলো দিয়ে দিছি। একটা হচ্ছে ইউআই গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে ওয়েব গ্রেডিয়েন্ট। এই দুটো ওয়েবসাইট থেকে আপনি পারফেক্ট গ্রেডিয়েন্ট কালার গুলো চুজ করতে পারবেন। তাহলে এখানে যদি দেখেন, এই গ্রেডিয়েন্ট কালারটাই দেখেন, অসাম একটা গ্রেডিয়েন্ট কালার। এই তিনটা কালারের সমন্বয়ে আপনি আপনার বিভিন্ন কালারের ডিজাইনগুলোতে ব্যবহার করতে পারবেন। ঠিক যেটা হচ্ছে ওয়েব গ্রেডিয়েন্ট, এটা একটু লোডিং নিতে সময় নেয়। তাহলে এই ওয়েবসাইট থেকে যদি এই তিনটা গ্রেডিয়েন্ট দিয়ে আমরা গ্রেডিয়েন্ট কালার গুলো তৈরি করতে পারবো না? যারা নতুন বা গ্রেডিয়েন্টের ডিটেলস দেখতেছেন, তারা কি পারবেন এই তিনটা কালার দিয়ে গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে? জি ভাইয়া। জি স্যার, পারবো। ওকে, তো যারা যারা পারবেন না তারা একটু দেখেন, আমি এই তিনটা কালার দিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করতেছি। আপনাদের 4-5টা কালার দিয়েও তৈরি করতে হবে, এখানে কিন্তু একটা লোকেশনের বিষয় আছে। তাহলে এখানে এই কালারটা আমি কপি করলাম, কপি করার পর প্রথম যে পয়েন্টারটা আছে এখান থেকে এটা কালারটা পেস্ট। সেকেন্ড কালার থেকে এখান থেকে সেকেন্ড কালার, তাহলে এই পয়েন্টারটা থেকে এটা লোকেশন হবে 50, অর্থাৎ পুরো মিডিল বরাবর। এখান থেকে এই কালার, আর সবশেষে এই কালারটা থেকে আমি এখান থেকে। আপনি যখন এখান থেকে গ্রেডিয়েন্ট কালার গুলো নেবেন, দেখবেন যে ডিজাইনটাই একটা সুন্দর একটা ভাব চলে আসতেছে। এবার যদি আমরা এটার উপরে গ্রেডিয়েন্ট কালারটা তৈরি করি, তাহলে ঠিক ওই গ্রেডিয়েন্ট কালারটাই কিন্তু আমরা এখান থেকে তৈরি করে ফেলছি। সিমিলার আপনার যতগুলো গ্রেডিয়েন্ট কালার আছে আপনি সেখান থেকে নিতে পারেন।
এটা হচ্ছে ওয়েব গ্রেডিয়েন্ট। দুইটা কালারের মধ্যে খুব চমৎকার চমৎকার কালার গুলো এখানে দেখানো হচ্ছে আপনার। আমরা নিচ থেকে এই কালার গুলো তৈরি করতে যাবেন, দেখবেন যে কোথাও কালার বেশি হয়ে গেছে, কোথাও কম হয়ে গেছে। আর এখানে কালার কোড গুলো পাশে দেওয়া আছে, পারফেক্ট কালার গুলো এখানে দেওয়া আছে। গ্রেডিয়েন্ট ডিজাইন গুলো এখান থেকে নিয়ে করা যেতে পারে। তাহলে আমরা যদি এখানে চারটা কালার নিয়ে ডিজাইন করতে চাই সমানভাবে, তাহলে আমাদের এখানে লোকেশন কত করে হবে? 25 করে। 25 করে। আর কেউ? জি ভাইয়া 25। তো 25 হবে না। যদি দেখেন আমি 25 করে দিচ্ছি, এটা 25, এটা তাহলে কত দিব? 50, 75। 75। 75। তাহলে এই যে মিডিলে তো অনেক বড় জায়গা থেকে গেল, তাহলে এ বেশি পাচ্ছে, এ বেশি পাচ্ছে, তাহলে ওকে ঠিক আছে। তো হিসাবটা দেখেন, এখানকার পারফেক্ট ভাবে তৈরি করার জন্য আমাদের পয়েন্টার কয়টা? চারটা। তাহলে তার থেকে একটা কম নিয়ে ভাগ করতে হবে। টোটাল হচ্ছে 100%, 100 ডিভাইডেড 3। তাহলে যদি 33.33 করে দেন, তাহলে আপনার এটা পারফেক্ট একটা কালার চলে আসবে, সবগুলো সমানভাবে ভাগ হয়ে যাবে। তাহলে এটা আমাদের কত হবে? 33.33। তবে পয়েন্টটা নেয় না, সরাসরি 33 দিয়ে দিই। আর এটা হবে 33 ডাবল 66। তাহলে এবার দেখেন দেখি সবগুলো সমানভাবে ভাগ হয়েছে কিনা। ওকে, তো মনে হয় আপনাদের যাদের গ্রেডিয়েন্ট ক্রিয়েট করার এখন 5টা 6টা কালার নিয়ে যতটুকু হবে সেই হিসেবে আপনি গ্রেডিয়েন্ট কালার গুলো তৈরি করতে পারেন। আমি সাধারণত অন্যকে স্ক্রিন শেয়ার করে করতে বলতাম, কিন্তু আমাদের ততটা সময় নেই, এই জন্য আমি আমার এখান থেকে করে দেখাচ্ছি। তাহলে আপনাদের যে কোনো গ্রেডিয়েন্ট কালার যে কোনো লোকেশনে এখান থেকে তৈরি করা যেতে পারে। আর উপরেরটা তো বলছিলাম অপাসিটি, তো এক পাশে আপনার হালকা অপাসিটি ছড়িয়ে কমে যাবে কালারটা আস্তে আস্তে, সেটাও আপনি একইভাবে লোকেশন অপাসিটি দিয়ে করা যেতে পারে। মনে হয় যদি আপনি এই কালারটা সেভ করে রাখবেন, যেমন একটু আগে আমরা এই কালারটাই আমরা চাচ্ছি, এখানে দুটো কালারের সমন্বয়, এই কালারটা আমি সেভ করে রাখতে চাচ্ছি, আমি বারবার ব্যবহার করতে চাচ্ছি না। আর পয়েন্টার গুলোকে ডিলিট করার জন্য টেনে নিচের দিকে ছেড়ে দেন। আর এখানে ধরে আমি যদি এখানে এই কালারটা পেস্ট করতেছি, আরেক পাশে এই কালারটা পেস্ট করতেছি, আমার যখনই বারবার কালারের প্রয়োজন, আমাকে তো বারবার সেভ করাটা অনেক ঝামেলাপূর্ণ, বা আবার বারবার নিয়ে আসাটা। এখান থেকে যদি আপনি নিউ বাটনে ক্লিক করেন, তাহলে দেখেন এই কালারটা আপনার এখানে চলে আসছে। এরপরে যদি আপনি ফটোশপ ক্লোজও করে দেন, অর্থাৎ বন্ধও করে দেন, তারপর আপনি কালারটা এটা এখানে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ যখনই আপনি এখান থেকে নিউ বাটনে ক্লিক করবেন, তখনই এই কালারটা আপনার এখানে কালার প্লেটে সেভ হয়ে যাচ্ছে। এই যে নিচের দিকে যদি তীর বাটনে ক্লিক করি, এখানে কালারটা কিন্তু আমার চলে আসছে। এবার আসি, এটা ছিল সলিড নিয়ে, এবার আসি আমি নয়েজ নিয়ে, নয়েজ মোড নিয়ে। ভাইয়া যদি অন্য ডকুমেন্ট নেই তখনও কি এই কালারটা সেভই থাকবে? আপনি যদি ফটোশপটা ক্লোজও করে ফেলেন, তারপর ওইটা আসবে। আচ্ছা অন্য ডকুমেন্ট শুধু না, আমি এখান থেকে অন্য একটা ডকুমেন্ট নিলাম, শুধু অন্য ডকুমেন্ট না, আপনি যদি এই যে অলরেডি আছে ফটোশপটা ক্লোজ করে আবার ওপেন করেন, তারপর এটা থাকবে। থামেন, এর থেকেও এবার সেভ আলাদা, নিউ বিষয়টা আলাদা। আমি কিন্তু নিউ করছি, সেভ করে এখানে দিচ্ছি। কি এই ফাইলগুলো কি আমরা সংরক্ষণ করতে পারি? মনে করেন জি পারবেন, জি পারবেন, সেটা তো আসতেছে। জি ভাই, অনেকগুলো আছে। আমি দেখেন পরে আপনাদের পরে তাও দেওয়া। আমি শর্টকাটে বোঝাচ্ছি, গ্রেডিয়েন্ট নিয়েও চাইলে 2 ঘন্টা শুধুমাত্র গ্রেডিয়েন্ট নিয়ে বলা যাবে। আমি পরেরটাতে চলে আসি, সেভের বিষয়টা আসতেছি। আপনি চাইলে আমার কম্পিউটার থেকে আপনার কম্পিউটারে দিতে পারবেন, এটাও করো। আমি আপনাদের অলরেডি বিশাল একটা গ্রেডিয়েন্ট কালারের কালেকশনও দিয়ে দিব, যে গ্রেডিয়েন্ট কালার গুলো এতগুলো কষ্ট করে আপনাদের নেয়াটা তো সারাদিন লাগবে ক্লিক করে করে তৈরি করতে। তো তৈরি করা গ্রেডিয়েন্টও আমি আপনাদের দিয়ে দিব, যেন আপনাদের কষ্ট করে এভাবেও কপি করতে না হয়। আসি, তাহলে সলিড কালার ছিল এটা। এরপর আছে নয়েজের দিক থেকে। নয়েজ জিনিসটা কি আমরা জানি, নয়েজ মানে তো নয়েজই। তো নয়েজ কালারটা কি? নয়েজ কালার দিয়ে আপনি আবার চাইলে খুব সুন্দর সুন্দর ওয়ালপেপারও তৈরি করতে পারবেন। নয়েজ কি করে? অটোমেটেড আপনার র্যান্ডমাইজলি ভাবে আপনাকে কালার তৈরি করে দেয়। যখন এখানে র্যান্ডমাইজ করলাম, দেখেন একটার পর একটা অটোমেটেড এখানে বিভিন্ন রকম কালার তৈরি হচ্ছে। যেমন এই কালারটা ভালো হয়েছে, এটাকেও যদি নিউ এ ক্লিক করি, দেখেন এই কালারটা এখানে সেভ হয়ে গেছে। এবার দেখেন ডিজাইনটা কতটা সুন্দর লাগে। তো দেখেন অটোমেটেড ফটোশপ নিচ থেকেই কালার ক্রিয়েট করে দিয়ে দিছে, এটা আপনি চাইলে ওয়ালপেপার হিসেবেও ব্যবহার করা যেতে পারে। ঠিক সিমিলার, এটাকে যদি আমরা এবার ভিতর থেকে নেই, এবার দেখেন কালারটা অসাম একটা কালার। ঠিক সিমিলার ভাবে যদি এবার অ্যাঙ্গেল হিসেবে তৈরি করি এখান থেকে,
কালারটা অ্যাঙ্গেল হিসেবে কালারগুলো আসতেছে। অন্যান্য বিষয়গুলো আপনি টপিকগুলো দেখতে পারেন বিভিন্ন পয়েন্টার থেকে অ্যাঙ্গেল কালার। এবার যদি নয়েজের ভিতর থেকে আসি, নয়েজটাকে যদি আপনি মডিফাইড দিক থেকে আসেন, নয়েজকেও বিভিন্নভাবে মডিফাই করা যায়। এখানে কালারের মোড আছে, যেমন আর জি বি, রেড গ্রিন ব্লু। এখান থেকে কালার মোড চেঞ্জিং এর দিক থেকে আসেন, এইচ এস বি, এটার পূর্ণরূপ কি? হিউ, স্যাচুরেশন এন্ড হচ্ছে ব্রাইটনেস। আর এলইবি এটা হচ্ছে ল্যাব কালার। হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস থেকে যদি আসি, এখানে আপনি চাচ্ছেন শুধুমাত্র রেড এবং ইয়েলো কালারের মধ্যেই কালারটা তৈরি হবে। তাহলে এই পয়েন্টারটা আমি যদি রেড এবং ইয়েলোর মধ্যে দিই, সে এখন যতগুলো কালার তৈরি করবে রেড এবং ইয়েলো কালার ছাড়া তৈরি করবে না। তারপরেও কিন্তু আমরা এখানে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি। ব্ল্যাক কালারটা কেন? আপনার ব্রাইটনেস কমানো আছে, তাহলে এটা সামনের দিকে দিয়ে দিই। এবার আর কোনো ব্ল্যাক কালার আসবে না। এবার দেখেন আবার হোয়াইট কালার দেখা যাচ্ছে, এটা যদি সামনের দিকে দিয়ে দিই তাহলে এবার আর কোনো হোয়াইট কালারও আসবে না, শুধুমাত্র রেড এবং ইয়েলোর মধ্যেই কালারটা তৈরি করবে। এই র্যান্ডমাইজ থেকেও আবার বিভিন্ন রকমের এভাবে নয়েজি কালার তৈরি করা যেতে পারে। এটা ডিজাইনের ক্ষেত্রে ততটা আপনার প্রয়োজন পড়ে না র্যান্ডমাইজটা, তবে তাও জেনে রাখাটা ভালো। তো এতক্ষণ ধরে দেখতেছিলাম আমরা কালার কিভাবে ক্রিয়েট করতে পারি বা কালার কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। এবার আসি কালার সেভের বিষয়গুলো বা কালার লোড করার বিষয়টা। যেমন আপনাদের ব্রাশ থেকে ব্রাশ লোডের বিষয়গুলো দেখাইছিলাম, ঠিক আপনার গ্রেডিয়েন্ট কালারও তৈরি করে লোড করা যায় এবং সেভ করা যায়। গ্রেডিয়েন্ট থেকে এখানে আসার পর লোডও অনেকভাবে করা যায়। একটা স্টাইলে দেখাচ্ছি, এখান থেকে সেটিং, সেটিং থেকে লোড গ্রেডিয়েন্টস। এখান থেকে আসার পর আপনার কালেকশনে যে গ্রেডিয়েন্ট কালার গুলো সেগুলো তৈরি করে রাখতে পারেন। যেমন এখানে একটা 300টা গ্রেডিয়েন্ট কালারের মতো এখানে করা আছে, এগুলো হচ্ছে পারফেক্ট গ্রেডিয়েন্ট কালার। এক্সটেনশন হচ্ছে জিআরডি। ক্লিক করে ওকে করলে এখানে দেখেন অনেকগুলো আপনার পারফেক্ট গ্রেডিয়েন্ট কালার চলে আসছে, যেটা হচ্ছে আপনার ডিজাইন গুলো দেখে দেখে পারফেক্ট ভাবে গ্রেডিয়েন্ট গুলো তৈরি করা হয়েছে। আসি এখান থেকে এটা পারফেক্ট একটা গ্রেডিয়েন্ট কালার। আপনি রিডেল করেও কালার গুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক ওয়েবসাইটে যেটা দেখলাম সেটা। আমাদের যে ক্লাসের গুলো ছিল সেখানেও কিন্তু এখানে কালারের ম্যাচিং গুলো এইভাবে দেওয়া ছিল। ঠিক এছাড়াও আমার কাছে প্রায় আরো 4000 কালারের গ্রেডিয়েন্ট এখানে আছে, অতগুলো লাগে না, এই কয়েকটা আমাকে সবচেয়ে ভালো লাগে। যেমন এখানে প্রায় 4000 প্লাস আপনার গ্রেডিয়েন্ট কালার গুলো দেওয়া আছে। যেমন যদি এটা লোড করি, দেখেন এখান থেকে আরো বিভিন্ন কালারের আপনার গ্রেডিয়েন্ট কালার গুলো লোড হয়ে যাচ্ছে। আর এই গ্রেডিয়েন্ট কালার গুলো আমি আপনাদের একটু পরে ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা সবারই প্রয়োজন। এই ছিল গ্রেডিয়েন্টের দ্রুত সিম্পল ক্লাস। এখন আমি আপনাদের মধ্যে থেকে এমন কেউ কি আছেন, আমি যদি বলি যে আমাকে এখানে 4টা 1 2 3 4 হুবাহু এই গ্রেডিয়েন্টটাই তৈরি করে দিতে, কে পারবেন না? ফ্রিলি বলবেন, সমস্যা নেই। প্রয়োজন আমি এই 4টা কালার দিয়েও তৈরি করে দেখাচ্ছি। কত লোকেশন হবে সেটাও বলছিলাম, যদি পারফেক্ট আমরা সমানভাবে তৈরি করতে চাই তাহলে সবাই পারবেন। আমি কি নাম ধরে বলবো যে স্ক্রিন শেয়ার করে এটা তৈরি করে দেখান? জি ভাই বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ। তো পারবেন। তাহলে গ্রেডিয়েন্ট ছিল এতটুকুই। আমি আপনাদের গুলো সিরিয়াসলি যে অনেক দ্রুত আসতেছি। এবার আমি আসি টেক্সট টুলের দিক থেকে। ভাই একটু টেক্সট টুলের একেবারে, হয়েছিল হ্যাঁ বলেন। ভাই, আমরা যে গ্রেডিয়েন্টটা তৈরি করব ও ওইটা কিভাবে আমার সেভ, কম্পিউটারে সেভ করব? আচ্ছা এটা ভুলে গেছি। তো ধরে নেন যে আমার এই যে গ্রেডিয়েন্ট গুলো আমি তৈরি করলাম, সেই গ্রেডিয়েন্ট গুলো আমাদের তানজিমউদ্দিন ভাইয়ের পিসিতে দেওয়ার প্রয়োজন, কিংবা আমরা যে এখান থেকে গ্রেডিয়েন্ট গুলো লোড করলাম ঠিক এইভাবে আপনি লোড করতে পারবেন। তাহলে আপনি যদি আপনার বন্ধুর পিসিতে বা অন্য কোনো পিসিতে আপনি উইন্ডোজ দেওয়ার পরেও সেই গ্রেডিয়েন্ট গুলো ব্যবহার করতে চান, তাহলে কিভাবে ব্যবহার করবেন? এখান থেকে সেভ বাটন, কিংবা এখান থেকেও সেভ বাটন হয়ে গেল সেভ। কোথায় সেভ করলাম? ডেস্কটপে রেখে দিলাম। তাহলে আমার এখানে যে গ্রেডিয়েন্ট গুলো আমরা তৈরি করলাম বা এখানে যে যে গ্রেডিয়েন্ট গুলো আছে সেটার একটা ফাইল তৈরি হয়ে গেছে। অর্থাৎ আপনার পিসি উইন্ডোজ দেওয়ার পরেও এই ফাইলটা যখন আপনি লোড করবেন সেই কালার গুলো চলে আসবে। বা এই ফাইলটা যদি আমি আপনাদের যেভাবে যে কোনো ভাবে সেন্ড করি, আপনি যখন এই কালারটা লোড করবেন তাহলে আমার এখানে যে গ্রেডিয়েন্ট কালার গুলো ছিল সবগুলো চলে আসবে। তো এটাই আমি দিয়ে দিচ্ছি, এই ফাইলটাই দিয়ে দিচ্ছি আপনাদের। মোটামুটি সব কালার গুলো ছাড়া এখানে লোড করা আছে। থ্যাংক ইউ ভাই স্মরণ করে দেওয়ার জন্য। তাহলে যেটা বললাম আপু, আপনি অন্য পিসিতে আপনি উইন্ডোজ সেটআপ দেওয়ার পর আপনি
14 চালাচ্ছিলেন, এখন 21 চালাচ্ছেন, জাস্ট শুধুমাত্র যেটা সেভ করলাম সেটা আপনি লোড করেন, তাহলে আপনার ওই কালারটা কিন্তু চলে আসতেছে। এটা ছিল গ্রেডিয়েন্ট কালার সেভ করার জন্য। তাছাড়াও আমি যে গ্রেডিয়েন্ট কালারটা দিলাম, এটা ছাড়াও যারা গুগলে ভালো রিসার্চ করতে পারেন তারা দেখতে পারেন, অনলাইনেও আপনি ফ্রিতে অনেক গ্রেডিয়েন্ট কালার পেয়ে যাবেন, লোড করে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার পেয়ে যাবেন। তবে স্পেলিং ভুল যাক, সমস্যা নেই। তো গ্রেডিয়েন্ট কালারের যেটা ফাইল আপনাদের এটা অলরেডি পোস্ট করে দেওয়া হয়েছে, যেটা আমরা সেভ করলাম। এই ফাইলটা যেভাবে লোডের কথা বললাম এইভাবে যদি আপনারা এখন লোড করেন, তাহলে আমার মতো এইভাবেও আপনার পিসিতে এই কালারগুলো চলে আসবে। আচ্ছা, গ্রেডিয়েন্ট নিয়ে আর যে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এমনকি আমরা শেপের মধ্যেও চাইলে কিন্তু গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারি। যেমন যখন আমরা সেদিন শেপের ক্লাস করতেছিলাম, যেমন আপনাদের বলছিলাম যে এখান থেকে এটা হচ্ছে প্যাটার্ন, এটা গ্রেডিয়েন্ট কালার, যদি এখানে আমরা ক্লিক করে দেখেন ঠিক ওই গ্রেডিয়েন্ট কালার গুলো আমাদের এখানে চলে আসছে। শেপের মধ্যে আপনি সরাসরি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার গুলো পেয়ে যাচ্ছেন আপনি। বা স্টকের শেপের মধ্যে দেওয়া মধ্যে যায় না? জি, স্টকের মধ্যেও দিতে পারবেন, স্টকের মধ্যেও দেওয়া যাবে ওই একই ভাবে। তো স্টকের মধ্যেও গ্রেডিয়েন্ট কালার দেওয়া যাবে, যে স্টকের মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আচ্ছা ফজিলা আপু, আপনি আপনার যেহেতু মাইক্রোফোন আপনার কি মাইক্রোফোন আছে? ঠিক আছে আপু, থাকেন কোন কোন সাইটে এই ডিজাইন গুলো করা যেতে পারে আমরা অবশ্যই আসবো। সামনে থেকে প্রায় 33টা ওয়েবসাইট আছে, যে যে সাইট গুলোতে আপনি স্টক মার্কেট হিসেবে কাজ করা যেতে পারে, 33টার মতো সাইট আছে। গ্রেডিয়েন্ট কালার নিয়ে আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা ভাই, গ্রেডিয়েন্ট কালার এই সেভ ফাইল যেগুলো দিছিলেন ওগুলো দিয়ে দিলে মনে হয় ভালো হয় গ্রুপে। 300 গ্রেডিয়েন্ট কালারে মানে সেভ ফাইল ছিল যে কতগুলো আপনার, ওগুলো জি ভাই, যে রেখে ফাইলটা দিলে দিলাম সেই ফাইলের, জি ভাই গ্রেডিয়েন্ট ফাইলটা যেটা দিলাম আমার এখানে যেটা লোড করা আছে, কয়েকটা লোড সহ এখানে দিয়েছি, ফেসবুক গ্রুপে পোস্ট করছি, আপনি চাইলে এখনই নিচে লোড করে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে। ফেসবুক গ্রুপে অলরেডি আপলোড করা হয়ে গেছে। পরের দিক থেকে আসি। আরেকটা জিনিস, কখনো ফাইল দিতে কাউকে একদিক থেকে কৃপণতার বিষয়টা আমরা আনবো না। আগে যখন আমি শুরুর দিকে ছিলাম, কিছু কিছু ফাইল দিতে, যেমন মকআপ, বিভিন্ন রকম মকআপ গুলো অনেকদিন ধরে আমি কালেকশন করছি, আরেকজনকে কেনই বা দিয়ে দিব, এই বিষয়টা আমার দিকে শুরুর দিকে আসতো। তো এখন এই বিষয়টা কোনোভাবেই আসে না, কারণ একে অপরকে যে কোনো ফাইলকে অনায়াসেই আমরা হেল্প করতে পারি। আসি টেক্সট নিয়ে, আপনারা জানেন টেক্সটের দিক থেকে আমি একটু কিছুটা ডিটেলসে আসবো, কারণ কিছু কিছু ডিজাইনের দিক থেকে আমি হয়তো টেক্সটের কিছু ভিতরের অ্যাডভান্স গুলো ব্যবহার করবো, তখন এটা আবার কিভাবে আসলো এই ধরনের কিছু প্রশ্ন আসতে পারে। তো যারা টেক্সটের এই বিষয়গুলো অলরেডি জানেন তাহলে তো অনেক ভালোই, আর যারা জানেন না তাদের দিক থেকে এটা হেল্প করবে, তবে আপনাদের একটু দ্রুতই নেওয়া হচ্ছে। আসি টেক্সট টুলে, সাধারণত প্রথমত আমি এটা রেস্ট করে নিই, বিভিন্ন রকম সেটিং আমি হয়তো চেঞ্জ করছি, এখান থেকে রেস্ট, এখান থেকেও রেস্ট করে নিই, তাহলে ফটোশপ যেমনটা ছিল আপনাদের মতো আমার ডিজাইনগুলো চলে আসে। টেক্সট টুলে এখান থেকে প্রত্যেকটার টুলের কাজ আসি, ইলাস্ট্রেটরে এখানে ভিন্ন, ফটোশপে ভিন্ন। প্রথম যেটা হচ্ছে হরিজন্টাল টুল, তারপর হচ্ছে ভার্টিক্যাল। হরিজন্টাল কোনটা, ভার্টিক্যাল কোনটা আমরা জানি, ডান থেকে বামে হরিজন্টাল, ভার্টিক্যাল উপর থেকে নিচে, এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে যখন আপনি হরিজন্টাল বরাবর টাইপ করতে চাইবেন, তাহলে হরিজন্টাল, যেমন এখান থেকে ফন্ট সাইজ কত ছোট বড় করতে যাচ্ছেন, ফন্ট সাইজ বড় করে নিচ্ছি 72, যেমন এখানে লিখতেছি BANGLADESS বাংলাদেশ। আমরা যখন হরিজন্টাল ভাবে টাইপ করতে চাবো, হরিজন্টাল, ভার্টিক্যাল ভাবে যদি টাইপ করতে চাই তাহলে ভার্টিক্যাল, BANGLADESS। যখন যেভাবে আপনার প্রয়োজন তখন সেভাবে আপনি এটা টাইপ করতে পারেন। ঠিক পরের যে অপশন দুটো আছে, এটা হচ্ছে আপনার হরিজন্টাল ভার্টিক্যাল ভাবে, এটা দেওয়া আছে হরিজন্টাল টাইপ মার্কস টুল। এগুলো কিভাবে কাজ করে, এটা সাধারণত আপনার একটা সিলেকশন ক্রিয়েট করে, তাছাড়া তার বাইরে কিছুই না। যেমন আমি এখানে টাইপ করতেছি LEDP, এবার যদি ওকে করি এখানে একটা জাস্ট সিলেকশন ধরবে, দেখেন LEDP যেভাবে টেক্সটটা ছিল সেভাবে একটা সিলেকশন ক্রিয়েট করছে। আপনি চাইলে এটার মধ্যে কালারও অ্যাপ্লাই করতে পারবেন, যেমন এখানে আমি রেড কালার দিচ্ছি, আপনি চাইলে এটার মধ্যে কালারও অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু এডিটেবল না, এটা এডিট করতে পারবেন না। যেমন আমি যদি এখানে বাংলাদেশে এখানে ক্লিক করি, এটা কিন্তু আমি এডিট করতে পারতেছি, কিন্তু এটা এডিট করা যাবে না, কেননা এটা জাস্ট লেয়ার এইভাবে কালার অ্যাপ্লাই করা যে জিনিস একই ভাবে এখানে ব্যবহার করা হয়েছে।
নিচের যেটা আছে সাধারণত নিচের দুইটা আপনার সিলেকশন তৈরি করে, আর উপরেরটা সরাসরি টাইপের জন্য। যেটা হরিজন্টাল টাইপ টুল হরিজন্টাল ভাবে সিলেকশন তৈরি করবে, যেটা ভার্টিক্যাল টাইপ টুল এটা আপনার ভার্টিক্যাল ভাবে সিলেকশন তৈরি করবে। আর এখানে লেয়ার 1 এ আমরা কালার অ্যাপ্লাই করছি। আর টেক্সট টুল কোনটা টেক্সট লেয়ার চেনার সহজ উপায়, দেখেন এখানে লেখা আছে টি। টির অর্থ হচ্ছে এটা আমার টেক্সট লেয়ার, আর এটাতে টি লেখা নেই, তার মানে এটা আমার টেক্সট লেয়ার না, এটা সিম্পল আমার রাস্টারাইজ লেয়ার। আচ্ছা, এটা কে কে বুঝেননি এখান থেকে? তো ফজিল আপু লিখছেন যদি আরেকবার দেখা এটা, তো আমি আরেকবার রিপ্লাই করতেছি এখানে। এখান থেকে যেটা হচ্ছে হরিজন্টাল বরাবর, প্রথমত আপনাকে বুঝতে হবে হরিজন্টাল কাকে বলে, ভার্টিক্যাল কাকে বলে। আগের ক্লাসে আমরা হরিজন্টাল ভার্টিক্যাল নিয়ে ডিটেলস বলছি এবং কি গুগল থেকে ইমেজ নিয়ে দেখাইছি। তাহলে ডান থেকে বাম পাশে এটাকে বলা হয় হরিজন্টাল, আর উপর থেকে নিচে যেটাকে কলাম বলি সাধারণত সেটাকে বলা হয় আপনার ভার্টিক্যাল। হরিজন্টাল বরাবর টাইপ করতে হলে হরিজন্টাল, আর ভার্টিক্যাল বরাবর টাইপ করতে হলে ভার্টিক্যাল বরাবর। সাধারণত হরিজন্টালটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে, সাধারণত হরিজন্টালটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে, ভার্টিক্যাল করতে হলে ভার্টিক্যাল। আর যেটা নিচের দিকে আছে হরিজন্টাল টাইপ মার্কস টুল, এটা শুধুমাত্র আপনার সিলেকশন তৈরি করে, যেমন এটা একটা সিলেকশন তৈরি করলো। ঠিক সিমিলার টেক্সটের মধ্যে ইউআর, এটাই যদি ওকে করি, জাস্ট ওকে, দেখেন এটার মধ্যে একটা সিলেকশন ক্রিয়েট করেছে। এটা আপনি চাইলে যে কোনো ভাবেই কালার অ্যাপ্লাই করতেও পারবেন, যদি আমরা ব্রাশ টুল দিয়ে কালার অ্যাপ্লাই করি তাও করা যেতে পারে। এখানে একটা নতুন লেয়ার নেই, এই যে হালকা একটু এতটুকু শুধু কালার অ্যাপ্লাই হলো, এতটুকু কালার অ্যাপ্লাই হলো, তাহলে এইভাবে মিডিলে আবার কালার কম। আপনি ইচ্ছা মতো যেভাবে ওই সিলেকশনের মধ্যে চাইলে অল্টার ব্যাক স্পেস দিয়েও কালার অ্যাপ্লাই করতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি কালার অ্যাপ্লাই করতে পারেন। এটা জাস্ট শুধু আপনার একটা সিলেকশন ক্রিয়েট করতেছে। আর টেক্সটের যদি অপশন বারের দিক থেকে আসি, অপশন বারে কি কি আছে টেক্সটের? অপশন বারে এক নাম্বার হচ্ছে এটা ফন্ট, বিভিন্ন রকম ফন্ট সম্পর্কে আমরা ইনস্টল করতে জানেন বিজনেস কার্ডের ক্লাসে, তারপরেও ফন্টের জন্য ভালো ভালো ওয়েবসাইট গুলো প্রোভাইড করব। এখানে বিভিন্ন ধরনের ফন্ট দেওয়া আছে, আপনি যে ফন্টটা ইচ্ছা সেই ফন্টটাই সিলেক্ট করে নিতে পারেন, অর্থাৎ ফন্টের যে ডিজাইন। এটাতে আমি মনসারাট নিচ্ছি, মনসারাট আমার খুব ফেভারিট একটা ফন্ট, এটা মনসারাট। আর যদি এটা হচ্ছে, এটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, অর্থাৎ এই ফন্টটারই বিভিন্ন রকম আপনার অবস্থান আছে, যেমন চিকন, বোল্ড, এক্সট্রা বোল্ড, ব্ল্যাক, লাইট, অনেকগুলো আছে। ওই ফন্টটারই ফন্ট ফ্যামিলি। এটা হচ্ছে সাইজ, সাইজ বাড়া কমানোর জন্য অনেকগুলো শর্টকাট আছে। কেমন দেখেন, এক, আপনি যদি এখান থেকে মাউসের বাটনটা তীর উপর রাখেন, এবার বাড়ান তো সাইজ আপনার বড় হচ্ছে, এপাশ থেকে কমান ছোট হচ্ছে। দুই নাম্বার শর্টকাট, এখানে ক্লিক করে আপনি যদি কন্ট্রোল চেপে চাকাটা ঘুরান মাউসের চাকা, তাহলে এটা স্লোলি ভাবে বড় হবে, দেখেন খুবই স্লো ভাবে বড় হচ্ছে। যদি শিফট চেপে করা হয় তাহলে অনেক বেশি দ্রুত হবে। সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করলে আমি যদি কন্ট্রোল চেপেটাকে ধরি, দেখেন হালকা করে টেক্সটটা বড় হচ্ছে, হালকা করে বা ছোট হচ্ছে। আমি যদি শিফট চাপি তাহলে দেখেন অনেক দ্রুত হচ্ছে, এবার দ্রুত হচ্ছে। তাহলে এটাও কিন্তু আপনার কাজ দ্রুত করার জন্য সাহায্য করবে। শিফট চাপলে আপনি মাউসের চাকা ঘোরালে দ্রুত ফন্ট ছোট বড় করতে পারতেছেন, আর কন্ট্রোল চাপলে এটা স্লোলি ভাবে কাজ করতেছে। তাহলে যদি মনে হয় আপনার হালকা একটু বড় করতে হবে, তাহলে কন্ট্রোল চাপে মাউসের চাকা ঘুরাইতে পারেন। যদি মনে হয় অনেক বড় করবেন, তাহলে শিফট চেপে কাজটা করা যেতে পারে। এটা তিন ভাবে ফন্ট স্টাইল ছোট বড় করা যেতে পারে, তাছাড়া তো টাইপ করে তো দেওয়া যাবেই, এবং এখান থেকেও আপনি সিলেক্ট করতে পারতেছেন। এই ছিল ফন্ট এখান থেকে ছোট বড় করার স্টাইল। তারপরে এখানকার যেটা আছে, এটা যে আপনার খুব গুরুত্বপূর্ণ এমনটা না, কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে প্রিন্টের জন্য এক একটা, এটার জন্য এক একটা। ডিফল্ট ভাবে যেটা আছে আপনি সব জায়গায় ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। এদিক থেকে এক একটা স্মুথ বা যেটা আছে ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই ব্যবহার করা যেতে পারে। আর এটা হচ্ছে টেক্সটের অ্যালাইন, টেক্সটের অ্যালাইনটা আমি একটু পরে আসতেছি। এখন যদি টেক্সটের অ্যালাইন করি, শুধু এটা নড়াচড়াই করতেছে, পারফেক্ট ভাবে কি হচ্ছে তেমন কিন্তু বুঝতে পারতেছি না। এটা হচ্ছে টেক্সটের কালার, যে কালারটা ইচ্ছা সেই কালারটা আপনি দিতে পারেন। আর সব শেষে যেটা আসতেছে, এটা হচ্ছে আপনাদের ওয়ার্ক টুল দেখানো হয়েছিল, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন, বলছিলাম যে টেক্সটকেও পেঁচানো যায়, টেক্সট টুলের ক্ষেত্রে আসবো, ওই হচ্ছে ওইটাই। তো এখান থেকে ডাইরেক্ট টেক্সটকে মডিফাই করার জন্য এখান যদি টাইপ টুলের উপর ক্লিক করি, তাহলে দেখেন টেক্সটকে ঘুরানো, আর অর্থাৎ আরো বেশি বাঁকাতে যাচ্ছেন, আরো বেশি বাঁকানো, এক কথায় টেক্সটকে বিভিন্ন মডিফাই এখান থেকে করা যেতে পারে। যেমন ফ্ল্যাগ করলাম, তাহলে এই টেক্সটটা এখন ফ্ল্যাগের মতো হয়ে গেছে, বাংলাদেশ টেক্সটটা যেন উঠতেছে এমনটা। এটা ওয়ার্ক টেক্সট ওয়ার্ক নিয়েও আলোচনা করা হয়েছিল, এই জন্য আর যাচ্ছি না। ঠিক একই জিনিস,
পরের যে অপশনটা আছে এটা হচ্ছে টেক্সটের আপনার ফ্লোটিং প্যানেল, যে এখান থেকে ক্যারেক্টার প্যারাগ্রাফ, উইন্ডো থেকেও ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ এটা নিয়ে আসা যেতে পারে, ক্যারেক্টার বা প্যারাগ্রাফ এটা নিয়ে আসা যেতে পারে। যেমন হচ্ছে যেখান থেকে ক্যারেক্টার আর হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক এগুলার নিয়ে এবার আমরা আসি। ঠিক একইভাবে এখান থেকে কিছু কিছু অপশন আছে, যেমন এটা আপনার ফন্ট অলরেডি জানি, ফন্ট ফ্যামিলি জানি, এটা হচ্ছে ফন্ট সাইজ, এটাও আমরা জানি। এবার এটার দিক থেকে আসি, এটা আমি একটু আরেকটা জিনিসের পর এটাতে আসি। যেমন এখানে বাংলাদেশ লিখলাম, টেক্সটের আরেকটা আছে টেক্সট, আরেকটাকে বলা হয় টেক্সট বক্স। টেক্সট বক্স জিনিসটা কি, আপনি যখন কোনো কিছু টাইপ করবেন, এটার ফন্ট সাইজ আমি 60 করে নিচ্ছি, কোনো কিছু প্যারা জাতীয় কাজ করবেন, আমি যেমন একটা ডিজাইন দেখাই আপনাদের এখান থেকে, এই ডিজাইনটাই, এটা হচ্ছে একটা লেটারের ডিজাইন। যেমন এখানে কিন্তু বিভিন্ন টেক্সট নেওয়া হয়েছে, এই টেক্সট গুলো নেওয়ারও কিন্তু একটা উপায় আছে। যেমন এগুলো হচ্ছে প্যারাগ্রাফ, ভিতরে যদি টেক্সট গুলো দেখি এগুলো হচ্ছে প্যারাগ্রাফ, আর উপরে যদি টেক্সট দেখি এটা কিন্তু প্যারাগ্রাফ না। যখন প্যারাগ্রাফ জাতীয় টেক্সট হবে তখন আপনাকে প্যারাগ্রাফ আকারে নিতে হবে, আর যখন নর্মাল টেক্সট হবে তখন জাস্ট ক্লিক করে নেওয়া যেতে পারে। যেহেতু আমি প্যারাগ্রাফ আকারে টেক্সটের মধ্যে নিতে যাচ্ছি, যখন আপনি প্যারা আকারে টেক্সট নেবেন, যেমন একটা যে এক্সাম্পল ডিজাইনটা দেখাইলাম, তারপরে আরো এক্সাম্পল হিসাবে হতে পারে আপনার, যেমন এখান থেকে যদি এই ডিজাইনটার ক্ষেত্রে আসি, যেমন এটা একটা আমার ইউনিক ডিজাইন করা, এটার ক্ষেত্রে আসি, দেখেন অ্যাবাউট আওয়ার কোম্পানি, ফ্লায়ারের ক্ষেত্রে অ্যাবাউট আওয়ার কোম্পানি এটা এক ধরনের, এটা এক ধরনের। ঠিক যখন আপনার প্যারাগ্রাফ জাতীয় টেক্সট গুলো হবে তখন আপনাকে টেক্সটটা নিতে হবে আলাদাভাবে, আর যখন উপরেরটা নেবেন তখন আপনাকে নিতে হবে আলাদাভাবে। তাহলে প্যারাগ্রাফ জাতীয় টেক্সটের জন্য মাস্ট বি আপনাকে টেক্সট বক্স আকারে নিতে হবে। এখান থেকে উপর থেকে এটা যতটুকু সিলেক্ট করলাম এটাকে বলা হচ্ছে টেক্সট বক্স। এখন যা কিছু টাইপ করব সব কিন্তু এই টেক্সট বক্সের ভিতরে আসবে, যত প্যারাগ্রাফ জাতীয় আমরা টাইপ করব সবগুলো আপনাকে টেক্সট বক্স আকারে নিতে হবে। আর যদি লরেম স্ট্রমের প্রয়োজন হয়, লরেম স্ট্রম হয়তো আপনারা জানেন ডেমো টেক্সট, উপর থেকে টাইপ, টাইপ থেকে পেস্ট লরেম স্ট্রম, তাহলে এখানে আপনি ডিফল্ট কিছু লরেম স্ট্রম টেক্সট পেয়ে যাচ্ছেন। টেক্সট সাইজ একটু ছোট করে নিই, এখান থেকে আমরা একটা লরেম স্ট্রম টেক্সট রেখে দিলাম, টেক্সট কালার ব্ল্যাক এর মধ্যে রাখি, ওকে। এটাকে আমি রেগুলার রাখি, এখান থেকে রেগুলার। এটার এই দুটার মধ্যে আমরা এখন পার্থক্যগুলো করব। আসি প্রথমত, এখানকার যে অপশনটা আছে এটা আপনার টেক্সটের লাইনের দূরত্ব তৈরি করে। যেমন এখান থেকে আমরা টেক্সট বক্স তৈরি করছি, এই লাইন থেকে এই লাইনের কতটা দূরত্ব হবে সেই দূরত্বটাই হচ্ছে আপনার এই অপশনটা। তাহলে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখান থেকে আমি এটা বাড়াচ্ছি, তো একটা লাইনের থেকে একটা লাইনের দূরত্ব এবার বেড়ে যাচ্ছে। তাহলে এটা কি করতেছে, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বাড়ানো কমানোর ক্ষেত্রে আপনার ব্যবহার করা হয়ে থাকে। যখন আপনি তাহলে ডিজাইন করতেছেন ফ্লায়ার বা অন্যান্য, টেক্সট ফাঁকা করার প্রয়োজন পড়ে বা কাছে আনার প্রয়োজন পড়ে, তাহলে এটা দিয়ে বাড়াবেন বা কমাবেন। দেখেন একটা লাইন আরেকটার সঙ্গে কিন্তু একেবারে লেগে গেছে, আমরা যদি একেবারে আরো কমিয়ে দিই তাহলে একটার সঙ্গে আরেকটা ওভারল্যাপিং হয়ে গেছে, যেন একটার সঙ্গে আরেকটা টাচ হয়ে গেছে। যখন আপনি অটো করে দিবেন ডিফল্ট যেটা সেটাই চলে আসতেছে। তাহলে একটা লাইন থেকে আরেকটা লাইনের টেক্সটের যে দূরত্ব, সেই দূরত্বটা কমাবারও করানোর জন্য এটা। তারপরেরটা কি করে, পরেরটা শুধুমাত্র এক একটা ক্যারেক্টারের মধ্যে দূরত্ব বাড়ানো বা কমানোর জন্য ব্যবহার করা যেতে পারে। যেমন এখানে বাংলা, এখানে আমরা একটা গ্যাপ তৈরি করতে যাচ্ছি, আমরা কিন্তু স্পেস দিয়ে গ্যাপ তৈরি করতে পারি, কিন্তু যখন আপনি স্পেস দিচ্ছেন একটা ক্যারেক্টার বেড়ে যাচ্ছে। আর যদি এখান থেকে এটা গ্যাপটা বাড়ান, তো দেখেন এখানে বি এবং ডির মধ্যে এখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু আমরা স্পেস দেইনি, ব্যাক দিচ্ছি, দেখেন এ চলে যাচ্ছে। তো উইথাউট স্পেস আপনি যদি গ্যাপ তৈরি করার প্রয়োজন পড়ে, হ্যাঁ বলেন। ওখানে কি আর কি ইয়ে করে মার্ক করে নিতে হবে, তারপরে ওইটা সিলেক্ট করতে হবে? মার্ক না করলেও হয়, জাস্ট যেখানে ক্লিক দিবেন সেখানে হয়। কারণ এন এর পাশে ক্লিক দিলাম, এটা এখন বাড়াচ্ছি, তো এখানে এটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তাহলে এই ধরনের গ্যাপ গুলো, এটা যদিও ততটা প্রয়োজন পড়ে না, এই ধরনের যদি টেক্সটের মধ্যে গ্যাপ তৈরি করার প্রয়োজন পড়ে তাহলে এটা ব্যবহার করা যেতে পারে। তাহলে এখান থেকে জাস্ট এটাই কাজ করে, তাছাড়া আর কোনো কিছু নেই। পরের যেটা আছে এটা হচ্ছে টেক্সট ছড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। কেমন ছড়ানো, যেমন এখানে যদি আসি, যেমন উপরের দিকে লেখা আছে অ্যাডভান্স মার্কেটিং সলিউশন, কিছু কিছু টেক্সটকে ছড়ায় ছিটিয়ে দেওয়া, এই জাতীয় কাজগুলোর ক্ষেত্রে এটাও ডিজাইনে অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে।
যেমন বাংলাদেশ টেক্সটটা আমরা একটু আগে শুধুমাত্র যেখানে ক্লিক করছিলাম শুধুমাত্র সেখানে গ্যাপটা হচ্ছিল, এবার শুধুমাত্র সেখানে হবে না, এবার গ্যাপটা হবে ওভারঅল। ভিএ যদি আমরা এটা দিই, দেখেন যে ওভারঅল টেক্সটটা আমার ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। এটাও আপনার ডিজাইনে অনেক ব্যবহার হয়, আপনার টেক্সটটাকে হালকা করে ফাঁকা ফাঁকা করে দেওয়া। নিচেরটা কি করলো, উপরেরটা সেটা প্রত্যেকটা লাইন বাই লাইন ফাঁকা করা। এটা কি করতেছে, লাইন বাই লাইন ফাঁকা করতেছে। আর উপরেরটা কি করতেছে, লাইন বাই লাইন ফাঁকা করতেছে না, এটা আপনার প্রত্যেকটা এক একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার গ্যাপটা কম বাড়া করতেছে। তাই যখন যেটা তখন সেটা আপনি ব্যবহার করবেন। ভাই তারপরে দিক থেকে, হ্যাঁ বলেন। স্টপ হয়ে গেছিল কিছুক্ষণ আগে। ওকে ঠিক আছে, রেকর্ডিং আছে, রেকর্ডিংটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। তারপরের দিক থেকে আসি, এগুলা হচ্ছে আপনার পার্সেন্টেজ আকারে হরিজন্টাল বা ভার্টিক্যাল ভাবে লম্বা করা, চিকন করা। এটা আপনি কন্ট্রোল টি দিয়ে যে এইভাবে লম্বা করলাম, রেশিও নষ্ট হওয়া, ঠিক ওই একই কাজ। এখান থেকে যদি আমি এটা বাড়াই, তো দেখেন বাংলাদেশটা লম্বা হয়ে যাচ্ছে, অর্থাৎ রেশিও নষ্ট করে কাজগুলো করা। 100% হচ্ছে আপনার পারফেক্ট। এটা হচ্ছে আপনার উপর থেকে নিচে, এটা হচ্ছে ডানের থেকে বামে, তো এটা আপনার দেখেন চ্যাপ্টা হয়ে গেছে। এটা ততটা প্রয়োজন পড়ে না। তারপরে যে অপশনটা আছে, এটা হচ্ছে কোনো টেক্সটকে উপরের দিকে উঠানো বা নামানোর জন্য। যেমন এখানে এজটাকে আমি উপরের দিকে উঠাইতে যাচ্ছি, যদি উপরের দিকে দেই তো এজ দেখেন উপরের দিকে উঠে গেছে। আবার যদি মনে হয় নিচের দিকে নামাবেন, আপনি মাইনাস করে দেন, এটা নিচের দিকে নেমে গেছে। যে কোনো কিছুকে আপনি যদি যেটাকে, তবে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি দেশকে একটু নিচে নামাতে চাই, এখান থেকে এটা একটু মাইনাস করে দিই, তাহলে এটা নিচের দিকে। কোন টেক্সটকে একই লাইনে, লাইন কিন্তু একটা, আমরা ইন্টার দিয়ে ফাঁকা করিনি, একটা লাইনে যদি উঠানো নামানো করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। আর 100% হচ্ছে আপনার, 0% হচ্ছে ডিফল্ট। এটা হচ্ছে কোনো টেক্সটে বাড়ানো কমানো করার জন্য। পরের যেটা আছে কালার, এটা তো আমরা জানি। এবার আসি এই লাইনগুলো কোনটা কিভাবে কাজ করে। তাহলে প্রথম যেটা লাইন আছে, এটা আপনার বোল্ড করে, এটা রেগুলারে রাখলাম, এটা হচ্ছে আপনার বোল্ড করে। এটা দেখেন ফন্ট ফ্যামিলি থেকেও আপনি বোল্ড করতে পারবেন, আর এটা হচ্ছে ফটোশপের ডিফল্ট ভার্সন। কিছু কিছু ফন্ট আছে যেগুলোর এখানে আপনি বোল্ড পাবেন না। তো এক্সাম্পল স্বরূপ কি ফন্ট, ইমপ্যাক্ট। ইমপ্যাক্ট একটা ফন্ট, ইমপ্যাক্ট এই ফন্টের দেখেন এখানে কোনো বোল্ড নেই। যদি আসি, এখানে কোনো বোল্ড নেই। এই ফন্টটার যেমন আপনি এখানে ক্লিক করলে এটা আমার বোল্ড হয়ে যাচ্ছে। তাহলে টেক্সট বোল্ড করা এবং বোল্ড না করার জন্য এটা। কিছু কিছু ফন্ট ফ্যামিলির এখান থেকে বোল্ড পাওয়া যায় না, আপনি সেগুলো এখান থেকে বোল্ড করতে পারবেন, আর যেগুলো আছে সেগুলো বোল্ড করতে পারবেন। তাহলে এটা বোল্ড। পরেরটা আমার ইটালিক, অর্থাৎ টেক্সটকে হালানোর জন্য। পরেরটাকে বলা হয় অল ক্যাপস, মনসেরাট বলবি, এটাকে বলা হচ্ছে অল ক্যাপস। অল ক্যাপস কি, সবগুলোকে আপনার বড় হাতের করে দিবে। যেমন এখানেও এটাও খুব প্রয়োজন পড়ে, যদি লক্ষ্য করে দেখেন এখানকার টাইটেল গুলোর দিক থেকে, যেমন অ্যাডভান্স মার্কেটিং সলিউশন, সবগুলো কিন্তু বড় হাতের অক্ষর। তাহলে কি আমরা ক্যাপস লক দিয়ে একটা একটা করে বড় হাতের অক্ষর করব? অ্যাবাউট আওয়ার সার্ভিস সবগুলো ক্যাপস লক দিয়ে বড় করব? এটা না, এটা আপনার ভুল পদ্ধতি। আপনি যদি সবগুলো বড় করতে চান, তাহলে আপনাকে অল ক্যাপস দিয়ে বড় হাতের করতে হবে। এখান থেকে সিলেক্ট করে, এখান থেকে অল ক্যাপস, সব বাংলাদেশ যতগুলো অক্ষর ছিল, আপনি যদি সবগুলো ছোট হাতের দিয়েও লেখেন তাও সেটা বড় হাতের হয়ে যাবে। এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করলাম, অল ক্যাপস, সবগুলো আমার বড় হাতের অক্ষর হয়ে যাচ্ছে। তারপরে আসি এদিক থেকে, এদিক থেকে এটা তাহলে কি কাজ করে, আইকন থেকে কি মনে হচ্ছে? প্রথমটা বড় হাতের আর বাদ বাকি ছোট হাতের। সবগুলোই বড় হাতের হবে, কিন্তু প্রথমটার সাইজটা বড় হবে, সবগুলো পরেরগুলোর সাইজটা ছোট হবে। ওকে, সুলতান আপু যেটা বললো ওটাই। তাহলে প্রথমটা আপনার সবগুলোই বড় হাতের হবে, তবে প্রথম কার্ডটা সাইজটা একটু বড় হবে। আসি এটা সিলেক্ট করে আসি, একটু দেখি, বাংলাদেশটা বড় করে রাখি, দেখে ধরলাম। এটা আপনার প্রথমটা বড় থাকে, এটা থেকে দেখেন সাইজটা একটু ছোট আছে, পরেরগুলো একটু সাইজ ছোট হয়, এটাও ততটা প্রয়োজন পড়ে না। পরের যেটা আছে, এটা গাণিতিক হিসাবগুলো লেখার জন্য। তো একসময় গণিত কোশ্চেন, আমি গণিত কোশ্চেন মাইক্রোসফট ওয়ার্ডে প্রচুর পরিমাণে টাইপ করছি। আমি একটা কোচিং সেন্টারে টাইপ করার কাজ করতাম এক সময়, তো সেখানে গণিত কোশ্চেন আমি টাইপ করতাম। গণিত কোশ্চেন কে কে টাইপ করতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডে? জি ভাই পারি। জি আমি পারি। জি ভালো, গণিত কোশ্চেন টাইপ করা কিন্তু যারা করেন তারা এদিকে যারা আছে মনে হয় যে টাইপ ভালো পারি, গণিত কোশ্চেন কিন্তু টাইপ করাটা ততটাও আপনার খুব যে সহজ, যারা জানেন তাদের কাছে গণিত কোশ্চেন টাইপের বিষয়গুলো দেখবেন, এগুলো হচ্ছে বেসিক জিনিস। আসি আমার সিএসসি এর কিছু বন্ধু আছে, তারা গণিত কোশ্চেনও টাইপ করতে পারে না, কেমন একটা, তাই না? তো
তো গাণিতিক জাতীয় কাজগুলোর জন্য এটা ব্যবহার করা যেতে পারে। যেমন আমরা a প্লাস b হোল স্কয়ার লিখতে যাচ্ছি, সেটাও এখানে লেখা যেতে পারে। তাহলে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, যেহেতু 2 উপরে থাকে তাহলে এটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য এটাকে সিলেক্ট করে এখান থেকে এটা। তাহলে হচ্ছে গাণিতিক জাতীয় কিছু কিছু কাজগুলো করার জন্য, সবগুলো আপনি পারবেন না, কিছু কিছু কাজগুলো করার জন্য এই দিক থেকে এটা করা যেতে পারে। স্যার এটা এটা কিভাবে করলেন স্যার, আরেকবার একটু দেখাবেন? এই যে এটা স্কয়ারটা দিলেন কিভাবে? ওকে, তাহলে আমি 2 কে উপরে নিতে যাচ্ছি, 2 কে সিলেক্ট করলাম, এখানে দেখেন আইকনটা দেখেন ঠিক ওটার মতোই, জাস্ট এটার উপর ক্লিক করলে a প্লাস b হোল স্কয়ার। তারপরে এবার আমরা সালফিউরিক অ্যাসিডের সংকেত লিখতে যাচ্ছি, বা হচ্ছে আপনি পানি সংকেত লিখতে যাচ্ছেন H2O। তাহলে আমরা জানি যেহেতু দুটা অণু অক্সিজেন, এটাকে ছোট করার প্রয়োজন, এখান থেকে নিচেরটা, তাহলে H2O, অর্থাৎ পানির সংকেত। রাসায়নিক জাতীয় এই ধরনের সংকেতগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। তারপর যেটা আছে এটা তো দেখি, এটার দিক থেকে ওভারঅল আন্ডারলাইনের প্রয়োজন হলে এটা আন্ডারলাইন ক্রিয়েট করতেছে। শুধুমাত্র এটাই না, আমি সিম্পল টেক্সটে চলে আসি। এটার দিক থেকে আন্ডারলাইন ক্রিয়েট করার প্রয়োজন হলে আপনি এখান থেকে আন্ডারলাইন ক্রিয়েট করতে পারতেছেন টেক্সটের দিক থেকে। তারপরটা টেক্সটে ক্রস করে দেওয়া, বিশেষ করে অফার জাতীয় টেক্সটগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। অফার জাতীয় টেক্সট আগে ছিল 100 টাকা, এখন হচ্ছে 50 টাকা, তাহলে 100 কে এখান থেকে আমরা কেটে দিলাম। এই জাতীয় অফার যে টেক্সটের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। যদিও উপর আরেকটা রেড শেপ দেওয়া যেতে পারে, কিন্তু অফার যে টেক্সটের ক্ষেত্রে এটা কেটে দেওয়া যেতে পারে। আর নিচের গুলো আপাতত তেমন একটা লাগবে না, বা সামনে আপনি যতগুলো ফ্লায়ার বসে ডিজাইন করেন নিচের গুলো তেমন একটা কোনোটাতে আমার মনে হয় প্রয়োজন আসবে না, এই জন্য এটাকে আমি আপনাদের জন্য স্কিপ করে গেলাম। টেক্সটের দিক থেকে আরো অ্যাডভান্সের দিক থেকে আসি, এতদূর পর্যন্ত কারো কোনো বুঝেননি এমন থাকলে বলতে পারেন। ওকে, এবার আসি পরের দিক থেকে প্যারাগ্রাফ। এবার আসি প্যারাগ্রাফের দিক থেকে। তাহলে যখন আপনি প্যারাগ্রাফ জাতীয় ডিজাইন গুলো করতেছেন তখন আপনাকে প্যারাগ্রাফের ব্যবহার করতে হবে। তাহলে প্যারাগ্রাফ কোনটা? এই যে আমরা প্যারাগ্রাফ আকারে লিখছি, এটাই হচ্ছে আপনার প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ জাতীয় কাজের ক্ষেত্রে আপনার প্যারাগ্রাফের বিষয়টা আসে। এটা আমরা প্যারাগ্রাফটা সাজানোর জন্য প্যারাগ্রাফ ব্যবহার করা হয়ে থাকে। প্রথম যেটা হচ্ছে এটা আপনার অ্যালাইনমেন্ট, প্রথম তিনটা হচ্ছে অ্যালাইনমেন্ট। যেমন এই টেক্সট গুলো আছে এটা এ পাশ থেকে অ্যালাইন করা আছে, যদি এ পাশ থেকে করি তো এটা টেক্সট গুলো কিন্তু এ পাশ থেকে অ্যালাইনমেন্ট নিচ্ছে। দেখেন এ পাশ থেকে এগুলো ছোট বড়, যে আসে এ পাশ থেকে এগুলো ছোট বড়, আর এ পাশ থেকে এগুলো পুরোটাই এক সমান। গাইড দিয়ে দেখেন প্রত্যেকটা পার্টে একভাবে সমান ভাবে আছে, আর এই পাশে গুলো আপনার সমান নেই। যে পাশ থেকে অ্যালাইন করতে আছেন এই অ্যালাইন আর উপরের এই অ্যালাইন একই জিনিস। মিডল লাইন করলে মিডল লাইন, লেফট করলে লেফট, রাইট করলে রাইট অ্যালাইন। আর পরের যেগুলো দেখতেছে এগুলোকে বলা হয় জাস্টিফাই, মাইক্রোসফট ওয়ার্ডের মতোই একই পাশ থেকে সমানভাবে সমান করে নেওয়া, বা এগুলোকে বলা হচ্ছে জাস্টিফাই। যে পাশ থেকে আইকনগুলো দেখে বোঝা যাচ্ছেন কিভাবে তৈরি করবে। কাজের সুবিধার্থে এখানে দেখেন কিছু হাইফেন চলে আসছে, EX, বা এখানে হাইফেন চলে আসে। এই হাইফেন গুলো যদি আমরা না চাই, মুক্তার হোসেন ভাই নয়েজ হচ্ছে, মিউট করে নিতে পারেন। ওকে, যেমন এখানে হাইফেন আসছে, এই হাইফেনটা আমি চাচ্ছি না, তাহলে এখান থেকে এটা তুলে দিলেই দেখেন হাইফেন কিন্তু আপনার চলে যাচ্ছে। তাহলে হাইফেনকে যদি আমরা না চাই এটা তুলে দেওয়া যেতে পারে। তাহলে পরের যেগুলো আছে এগুলো আপনার কিভাবে কাজ করে, এখানকার যেটা আছে এটা আইকনটা দেখে দিচ্ছে তীর দিয়ে সামনের দিকে টেক্সটটাকে চাপিয়ে নেওয়া যায়। এটা যদি আমরা বাড়াই তাহলে দেখেন টেক্সট গুলো সামনের দিকে চলে আসতেছে। আপনি চাইলে একটা দুটা লাইনও সিলেক্ট করতে পারেন, অনেক সময় লেখা থাকে যে একটু সামনের দিকে চাপানো, এই বিষয়টাও করা যেতে পারে। যেমন এটাকে আমি 0 করে দিই, 0 করে দিলাম। আমি প্রথম লাইনের বা কিছুটা অংশ চাপিয়ে নিতে চাচ্ছি সামনে, অনেক সময় দেখবেন যে কিছু কিছু বইয়ের ক্ষেত্রে বা সামনের দিকে চাপানো থাকে। আচ্ছা, পুরোটাই চাপতেছে, তো ওভারঅল প্যারাগ্রাফ থেকে নিচ্ছে সিলেক্ট করার পরও, তাহলে এটা আপনার সামনের দিকে চাপিয়ে নিয়ে আসে। এটা আপনার ঠিক বিপরীত। আর এটা কি করে আপনার প্যারাগ্রাফের মধ্যে প্যারা তৈরি করা, এটাকে আমি বড় করে নিচ্ছি, এটাকে আমি বড় করে নিলাম, আর টেক্সটের লাইনগুলো কাছাকাছি করে দিচ্ছি, এটা অটো করে দিলাম। এটাকে আবার Ctrl+C Ctrl+F দিয়ে আরেকটা বড় প্যারাগ্রাফ তৈরি করলাম। তো দেখেন এই প্যারাগ্রাফের মধ্যে আপনি কোনো প্যারা তৈরি করতে যাচ্ছেন, প্যারা দিলে তো আমরা ইন্টার ব্যবহার করি, তাহলে এখান থেকে একটা আমি ইন্টার দিলাম, এখান থেকে একটা ইন্টার দিলাম। তাহলে যে জায়গায় আমার ইন্টার দেওয়া আছে, প্যারা তৈরির জন্য আপনি কি ইন্টার বারবার ব্যবহার করবেন না, প্যারা তৈরির জন্য আপনাকে এখান থেকেই অপশন দিয়ে দেওয়া হয়েছে। এখানে ক্লিক করে যদি আমি এই প্যারাগ্রাফ থেকে প্যারার এই অপশনটা আসি, দেখেন যে জায়গায় আমার ইন্টার ছিল
সেই জায়গায় একটা করে প্যারা তৈরি হয়েছে। তাহলে এই টেক্সটগুলো একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, যত এটা বাড়াবো তত গ্যাপটা বাড়বে। এখান থেকে প্যারাগ্রাফ তৈরি করা হয়েছে। ঠিক একটু আগে যেমন আপনাদের একটা ডিজাইনের ক্ষেত্রে আসতেছিলাম, যেটা ছিল আপনার লেটার হেড ডিজাইন, সামনে হয়তো আসবো। যেমন এটা, এখানকার যে গ্যাপগুলো তৈরি করা হয়েছে ঠিক এইভাবে তৈরি করা হয়েছে ফটোশপের নিয়মে। আমরা কিন্তু ইন্টার দিয়ে দিয়ে তৈরি করিনি। যখন আপনি প্যারা জাতীয় তৈরি করবেন তখন আপনাকে এখান থেকে গ্যাপগুলো তৈরি করে নিতে হবে। এটা ছিল আপনার প্যারাগ্রাফের অপশন। আর এই পাশেটা ঠিক আপনার অনেকটা বিপরীতের মতো। এবার আমরা আসি টেক্সটের পাতের উপর লেখা বা বিভিন্ন রকম লেখার উপর দিক থেকে। আপনারা দেখেন আমি 1 মিনিটের মধ্যে ব্যাগ আসতেছি, বিষয়গুলো একটু রিপিট করুন, অনলি 1 মিনিটের মধ্যে ব্যাগ আসতেছে। শাহজালাল আব্বারই দিও। করে লেখার ক্ষেত্রে যেমন পাতের বিষয়টা আমরা জানি, পাতের উপর লেখা। ধরে নিলাম আপনি একটা লাইন লিখতে চাচ্ছেন, যেটা লাইনটা এভাবে 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 বাঁকা হবে, একবার উপরে যাবে নিচে যাবে। এই ধরনের টেক্সট গুলো কিভাবে লেখা যেতে পারে? প্রথমত আমরা এখানে একটা প্যান টুল দিয়ে পাত তৈরি করে নিই। প্যান টুল থেকে এখানে একটা পাত তৈরি করে নিচ্ছি। এক কথা যে কোনো ভাবে আপনি পাত তৈরি করেন। এখান থেকে এটা এভাবে নিলাম, এখান থেকে এটা বাঁকা, এখান থেকে এটা বাঁকিয়ে নিলাম, ঠিক আছে? এটার উপর এবার যদি আমি টাইপ টুল নিয়ে ক্লিক করি, এখানে টাইপ টুল নিয়ে ক্লিক করলাম, এবার যে টেক্সটটা লিখবো সেই টেক্সটটা এটাকে ফুলফ্লো করবে। যেমন এটা আবার টেক্সটের এরিয়া আছে, কতটুকু টাইপ করব। ওকে, এরিয়া বাড়াচ্ছি। তাহলে এখানে আমি এখন টাইপ করতেছি দা ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনি যে টেক্সটটা টাইপ করতেছেন, তাহলে এটা কি করতেছে? আমার পাথকে ফলো করতেছে। তার মানে আপনি যেভাবে পাথ ক্রিয়েট করতেছেন ঠিক সেভাবে আপনি টেক্সটটাকে লিখতে পারতেছেন। এটা হচ্ছে পাথের উপর লেখা। পাথের দিক থেকে আরো কিছু, জি প্লিজ বলেন। তার মানে এই পাথটা নিয়ে তারপর হচ্ছে আরো অন্য কোনো অপশন ক্লিক করা লাগবে বা অন্য কিছু করা লাগবে না, শুধু ওই পাথের অন্য কোনো মধ্যে আর কি পাথের মধ্যে আসে। হ্যাঁ, জাস্ট আবার দেখাচ্ছি, পাথের মধ্যে ক্লিক করলে হলো, অন্য কোনো কিছু করতে হবে না। আমি এই পাথ এখান থেকে এখানে আইকন দেখে বুঝে যাবেন। এবার টেক্সট টুলে আসলাম, এখানে দেখেন আইকনটা কি রকম। আর যখন এটার উপর আসতেছে দেখেন আইকনটা আমার ঠিক যেভাবে পেঁচাইছি ঠিক সেভাবে একটা আইকন আসতেছে। তার মানে সে এখন এটার জন্য প্রস্তুত। এবার ক্লিক করলে কিন্তু হবে না। এবার দেখেন আইকনটা হালকা করে একটা বাঁকা চলে আসে, তার মানে সে কাজ করবে। যে ক্লিক করি, এবার দেখেন আপনি এটা যা টাইপ করতেছেন এটার মধ্যে আবার ডিটেলস আছে। আমি কিন্তু আরো টাইপ করতেছি, আমি দেখতে পাচ্ছি না। এটার মধ্যে আবার একটা এরিয়া আছে, যেমন এখান থেকে একটা ব্ল্যাক কালার, আমি এখান থেকে পাথ সিলেকশন তুলে আসলাম। আপনি কতটা এরিয়া জুড়ে লিখবেন, আমি লাস্ট দেখেন একটা পয়েন্টার দেখাচ্ছে। এই পয়েন্টারটা হচ্ছে আপনি কতটা এরিয়া জুড়ে লিখবেন। এখানে একটা পয়েন্টার ব্ল্যাক কালো আকারে, এখানে একটা পয়েন্টার। আপনি যতটা এরিয়া জুড়ে লিখতে যাচ্ছেন এটা ততটা এরিয়া জুড়ে লিখবে। আমি যদি এখান থেকে এতটুকু লিখলাম, আর এখানে আসার পর পাথ টুল দিয়ে এখানে একটা পয়েন্টারটা কই গেল, এই পয়েন্টারটাকে টেনে ওকে, এই পয়েন্টারটাকে এটা হচ্ছে কতটা এরিয়া জুড়ে লিখবো, এখান থেকে এখানে ছেড়ে দিলাম। তো দেখেন টেক্সটটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। অনেক সময় দেখবেন যে আমি একটা টাইপ টেক্সট লিখলাম বা একটা বাংলাতেই লিখি, আচ্ছা স্যার আরেকটা প্রবলেম, এই যে আপনি যে এটা ভাঙা ভাঙা লেখাটা আসলো, এরকম না আমারও হয় বাংলা লিখতে গেলে ফটোশপে। ওটাও ঠিক করার অপশন আছে। আচ্ছা, আমি যে কোনো আমরা একটা টাইপ ঠিক করার অপশন আছে, দেখাচ্ছি। বাংলা টাইপের দিক থেকে বাংলা টাইপ করলে কেন প্রবলেম হয় সেই সব প্রবলেম গুলো থেকে আসি। এক্ষেত্রে বাংলা কত স্টাইলে ফন্ট গুলো হয় থাকে, NS1 NS2 বিভিন্ন ফরম্যাট আছে, এক এক সময় এক এক ফরম্যাট ইউজ করতে হয়। তাহলে এখানে হচ্ছে প্রথমত একটা হচ্ছে এরিয়ার দিক থেকে। এখানে যেটা হচ্ছে এই কালো কালোটা, এটা দেখতেছে এরিয়া, আপনি কতটা এরিয়া যেতে দেন। এবার দেখেন শুধুমাত্র আমার সোনার বাংলা বা এটাই দেখাচ্ছে, বাকি গুলো দেখাচ্ছে না। অনেক সময় মনে হয় লিখতেছি কেন আসতেছে না,
আপনাকে এরিয়া সিলেক্ট করে দিতে হবে যে এতটুক থেকে এতটুকু এরিয়া আমি টাইপ করতে পারবো। আর মিডিলের যে পয়েন্টারটা দেখতেছি আপনি যদি নিচের দিকে রাখতে চান টেনে নিচের দিকে ছেড়ে দেন এই পয়েন্টার। আরেকবার আসি, এখানকার পয়েন্টারটা নিচের দিকে যদি টানি এবার টেক্সটটা দেখেন নিচের দিকে চলে আসতেছে, বা টেক্সটটাকে মুভমেন্ট করা যেতে পারে নিচের দিকে বা উপরের দিকে। এটা তো আমি আরেকভাবে ব্যাক আসতেছি। শুধু আপনি যে প্যান টুল দিয়েই করতে হবে এমনটা না, যে কোনো পাথ ক্রিয়েট করা যেতে পারে। যেমন আমরা এখান থেকে একটা বৃত্ত আকারের শেপ নিলাম, শেপের মধ্যে বা পাতের এটাও পাত করে নিচ্ছি, এখানে একটা উপর থেকে মোট পাত মোট করে দিলাম, এটা দেখানো হয়েছে আপনাদের। এটার চারপাশে আপনি লিখতে যাচ্ছেন, যেমন বাংলাদেশের লোগোটা যদি দেখি বিএনজি, যদিও এটা এইভাবে করা হয়নি, বাংলাদেশ লোগো লিখে সার্চ করলে বা বিশেষ করে যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ টেক্সটটাকে উপর থেকে চারপাশ থেকে এটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের টেক্সট গুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে, তবে এভাবে ব্যবহার করা ঠিক না, ওটার স্টাইল আবার আরেকটা স্টাইল, সেটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আসবো। এখান থেকে যদি আমরা এখন এটা আবার দুইটা স্টাইলে কাজ করে, একটা দেখেন ভিতরের দিকে ক্লিক করলে হবে না, ভিতরের দিকে ক্লিক করলে একভাবে কাজ করবে, বাইরে ক্লিক করলে একভাবে কাজ করবে। ঠিক আইকনটা দেখেন একটা পাতের চিহ্ন আসতেছে, তার মানে এবার সে এটার বাইরে থেকে লিখবে। এবার যদি ক্লিক করি, এবার যা কিছু আমরা টাইপ করব বা যা কিছু টাইপ করতে, তাহলে পুরো বৃত্তটাকে সে ফ্লো করতেছে। এটা পুরো বৃত্তটা আমাদের ছিল পাত আকারে বৃত্ত, টেক্সট আমার পুরো বৃত্তটাকে ফ্লো করতেছে। টেক্সটটাকে যদি আমরা ভিতরের দিকে নিয়ে আসতে চাই বা বাইরের দিকে নিয়ে আসতে চাই, এই টেক্সটটাকে ভিতরের দিকে, তাহলে টেনে ভিতরের দিকে, তাহলে এটা আমার ভিতরের দিকে আসতেছে। আমি জাস্ট শুধু হাবিজাবি টাইপ করছি। বাইরের দিকে নিয়ে আসতে চাইলে বাইরের দিকে। তারপরে এরিয়ার কথা বলছিলাম, তাহলে এটা হচ্ছে এরিয়া। টেক্সটটাকে ঘোরানো যেতে পারে, সরাসরি টাইপ করলেই মনে ভালো হবে, নাহলে অনেক কিছু বোঝা যাচ্ছে না। মনসেরাট ফন্ট নি, মনসেরাট বোল্ড বোল্ড, টেক্সটটা নিলাম। এই টেক্সট থেকে আপনি চাইলে উপরে নিচে বিভিন্ন পজিশন নিতে দিতে পারেন, এখান থেকে পাথ সিলেকশন টুল দিয়ে থেকে ধরার পর পয়েন্টার গুলো কই গেল, ওকে। তাহলে এই পয়েন্টার গুলো আপনি একটা মুভমেন্ট করতে পারেন, উপর থেকে আমি চাচ্ছি ঠিক এটা মিডিল বরাবর হবে, তাহলে এখান থেকে আপনাকে প্রথমত টাইপ টুল থেকে এটাকে মিডিল লাইন করতে হবে। ঠিক আছে, টেক্সটটাকে মিডিল লাইন করলাম, তারপরে এখান থেকে এটা আপনি এবার এরিয়াটা মিডিল লাইন, মিডিল এরিয়া সিলেক্ট করে দেন, এখান থেকে এটা এই পয়েন্টার, আর একটা পয়েন্টার হচ্ছে এই পাশ থেকে এটা আসি। পয়েন্টার গুলো দুপাশ থেকে মিডিল বরাবর করলে হয়ে যাচ্ছে। কোনটা যে কোনটার পয়েন্টার শুরু থেকে দেখলো, আমি পুরো বৃত্তটা আবার নিচ্ছি, কোনটা কোনটার কোন পাশে বুঝতে পারতেছি না, পুরোটাকে আবার নিয়ে ওই কাজটাই করতেছি। পুরোটাকে নিলাম, টাইপ টুল থেকে বাইরে থেকে BANGLADS বাংলাদেশ, এই লেখাটাকে উপরের দিকে ফুল মিডিল বরাবর করতে যাচ্ছি। আসলাম পাত, এখান থেকে এটা যত দূর আছে এটা হচ্ছে এ পাশে, আর এ পাশের এই পয়েন্টারটা এ পাশে মিডিল বরাবর। তো দেখেন এবার টেক্সটটা আমার ঠিক উপর থেকে মিডিল বরাবর নিয়ে নিচ্ছে। তাহলে আপনি যখন কোনো টেক্সটকে মিডিল বরাবর করতে যাচ্ছেন, তাহলে দুপাশ থেকে এই পয়েন্টারটাকে মিডিল বরাবর সিলেক্ট করতে হবে। যদি ভিতরের দিকে নিতে চাই এটাকে ধরে ভিতরের দিকে, বাইরের দিকে চাইলে বাইরের দিকে। এতক্ষণ যেটা ধরে যেটা টাইপ করতেছিলাম এটা হচ্ছে পাতের উপর টাইপ করতেছিলাম। এবার পাত ছাড়াও আপনি বিভিন্ন শেপের উপর টাইপ করতে পারবেন, বিভিন্ন শেপ হতে পারে, একটা মানুষের শেপ বা অন্য কোনো কিছু শেপের উপর, যে কোনো শেপ হতে পারে। যেমন আমরা এখান থেকে কাস্টম শেপ নিয়ে এখানে একটা বাল্বের ছবি নিলাম, অনেকটা আইডিয়ার জন্য বাল্ব ব্যবহার করা হয়। আপনি চাইলে এই টেক্সটের বাল্ব ছাড়া অন্য একটা নেই, একসঙ্গে লাগানো আছে এমন কিছু নেই। যেমন যেমন প্রজাপতি, এই প্রজাপতিটার উপর আপনি পাত করে টাইপ করতে পারবেন, এমনকি এটার ভিতরেও টাইপ করা যাবে। কেমন ভিতরে টাইপ করা যাবে, এখান থেকে টাইপ টুলে আসলাম, যদি দেখেন এবার আইকনটা আমার রাউন্ডেড চলে আসছে, যদি রাউন্ড আসে তার মানে এটা শুধুমাত্র আপনার এই প্রজাপতিটা এটা টেক্সট এরিয়া হিসেবে গণ্য হবে। আর যদি বাইরে ক্লিক করি তাহলে সে পাতের উপর লিখবে। আমি ভিতরের দিকে ক্লিক করলাম, এবার আপনি যতগুলো টেক্সট এখানে পেস্ট করবেন সবগুলো শুধুমাত্র এই প্রজাপতির মতো করেই আসবে, অন্য কোনো ভাবে আসবে না। এর ফন্ট সাইজ গুলো অনেক ছোট করে দিই, এখান থেকে Ctrl+C Ctrl+V, তো
তো এবার টেক্সটটা দেখেন, তাহলে এটা টেক্সটটা আসছে আমার প্রজাপতির মতো করে। অর্থাৎ এটা হচ্ছে আপনার অনেকটা এরিয়া টাইপ টুলের মতো, আপনি যেভাবে শেপ ক্রিয়েট করবেন সেভাবে আপনার টাইপটা আসবে। শুধুতে কাস্টম শেপ থেকেও এমন কোনো কথা না, আপনি চাইলে প্যান টুল দিয়ে এভাবে ইচ্ছা মতো শেপ ক্রিয়েট করেন, এভাবেই আপনার টেক্সটটা আসবে। এখন এবার টাইপ টুল থেকে ভিতর দিকে ক্লিক করি, ভিতর থেকে এটা কাজ করবে। আচ্ছা, পুরোটা ভিতর থেকে নিচ্ছে না, হয়তো বা পয়েন্টারে কোনো মিসিং আছে। তাহলে এক কথা যেভাবে শেপটা থাকতেছে সেভাবেই কাজ করবে। তাহলে এটা দুই ভাবে কাজ করতেছে। এক, এই বৃত্তটা যদি আমরা নিলাম, নেয়ার পরে পাতের বাইরে থেকে একটা পাতের ভিতরে থেকে যদি ভিতর দিকে ক্লিক করি, এবার যেটা আমরা টেক্সটের দিক থেকে পেস্ট করতেছি ডেমো টেক্সট হিসেবে, এই টেক্সট গুলো দেখেন শুধুমাত্র এই বৃত্তর ভিতরেই লেখা হয়েছে। কিন্তু এই টেক্সট গুলো লেখা হয়েছে এটা কিন্তু আপনার বৃত্তর ভিতরেই লেখা হয়েছে। এখান থেকে গ্যাপের জন্য গ্যাপ আসতেছে, আর এটাকে মিডল লাইন করে নিলাম। তাহলে এবার টেক্সট গুলো দেখেন অটোমেটেড কিন্তু একটা বৃত্ত ক্রিয়েট করছে। ডিজাইনের ক্ষেত্রে আপনি কখনো এইভাবে বৃত্ত দিয়ে করতে পারেন, কখনো অন্যান্য শেপ স্টাইল করেও ডিজাইন গুলো তৈরি করা যেতে পারে। এই ছিল পাতের উপর টাইপ করা। তাছাড়াও রাইট বাটন, ভাইয়া যদি যদি ওই বৃত্তের বাইরে টোটালটা আমি লিখতে চাই আর বৃত্তের টুকু ফাঁকা রাখতে চাই, তাহলে কিভাবে করব? তাহলে বৃত্তের বাইরে লিখতে চাচ্ছেন, ভিতরটা ফাঁকা রাখতে যাচ্ছেন। ভাই এটা তো একটা মতো দেখানো হলো, যেমন এটা বাইরে লিখতে চাচ্ছেন, তাহলে এখান থেকে বাইরে লিখলাম। আপনি এতটুকু ফাঁকা রাখবেন, বাইরে লিখবেন, বুঝতে পারছি। শেপ কাটার আপনি কত বেচেন? ভাই যেটা বললো সম্ভবত আমি বুঝতে পারছি। তো উনি যেটা বলছিল, প্রথমত উনি শেপ একটা তৈরি করতে যাচ্ছে, যেমন এখানে একটা আমি শেপ তৈরি করলাম, ও উপর থেকে শেপ মোড, এখান থেকে আমরা একটা নিউ শেপ নিলাম। উনি মিডিলে ফাঁকা রাখতে যাচ্ছেন কিন্তু বাইরে বৃত্তর চারপাশে করে লিখবেন, তাই সেই হিসাবে একটা শেপ তৈরি করে নেন আপনি। এখান থেকে একটা বা পাথ নিয়ে নেন, আর মিডিল বরাবর এখানে আমরা এটা সাবট্রাক্ট করে দিই যে এতটুকু এলাকা আমার লিখবে না। এখান থেকে বৃত্ত, উপর থেকে এটা সাবট্রাক্ট, তাহলে যেখানে লিখবে না সেই জায়গায় আপনি বৃত্তটা ক্রিয়েট করেন। এবার দেখেন এই অংশটুকু বাদ দিয়ে বাইরের অংশে কিন্তু আমার টেক্সট আছে। এবার যদি টেক্সট টুল নিয়ে এবার আসি, এবার আমি এখানে টেক্সট পেস্ট করতেছি। এখানে হোয়াইট কালার দিলে ভালো লাগবে, ব্লুর মধ্যে হোয়াইট কালার। কন্ট্রোল সি বা কন্ট্রোল ভিভি দিয়ে দেই। সম্ভবত ভাই আপনি এটা বলছিলেন, তো বৃত্তটার মধ্যে আমার লেখা হয়নি, বাইরের গুলো লেখা হয়েছে, এমনটাই তো? শাহাদাত ভাই শুনতেছেন আমাকে? ওকে, তিনি মেসেজ করছেন এমনটাই। তাহলে এটা এভাবে নেওয়া যেতে পারে। তাহলে আমরা এখানে এভাবে তৈরি করছি, যেভাবে রাখতে যাচ্ছি সেভাবে এটা তৈরি করা হচ্ছে। তাহলে আমার ভিতর দিকে লেখা হয়নি। এখন আপনারা নিচ থেকে ঘাটে দেখবেন কিভাবে করা যেতে পারে। টেক্সট নিয়ে আরো মজার করার জিনিস করা যেতে পারে। যেমন আমি এখান থেকে হরিজন্টাল টাইপ নিয়ে এখানে লিখতেছি বাংলাদেশ, BANGLA, সাদার মধ্যে সাদা বোঝা যাচ্ছে না, এটার কালারটা ব্ল্যাক করে নিলাম, টোটালি ব্ল্যাক, যদিও ডিজাইনে ততটা ব্ল্যাক। সবগুলোকে বড় হাতের করে নিচ্ছি, সবগুলোকে বড় হাতের। কন্ট্রোল টি দিয়ে সকালে এটাকে আমরা যদি আপনি এটাকে পার্সপেক্টিভ করেন তাহলে একভাবে কাজ করবে, রাস্টারাইজ ভাবে কাজ করলে আরেকভাবে কাজ করবে। দেখেন এখান থেকে পার্সপেক্টিভ অপশন কি আছে? অ্যাক্টিভ নাই। কিন্তু আপনি যদি এখান থেকে রাস্টারাইজ ভাবে নেন তাহলে কিন্তু পার্সপেক্টিভ অপশন অন হবে। এক্সাম্পল স্বরূপ এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এবার রাস্টারাইজ করে দিচ্ছি। ঠিক সিমিলার নিচের গুলো যেভাবে লিখলে একরকম হয়। এবার যদি কন্ট্রোল টি দিয়ে উপর রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভে ক্লিক করি, দেখেন এটা কিন্তু এবার অ্যাক্টিভ হয়েছে। এবার যদি টেক্সটটাকে এভাবে লেখা যায় তাহলে এবার কেমন মনে হচ্ছে? দূর থেকে টেক্সটটা এই পাশে চলে আসছে, আরেক রকম কিন্তু চলে আসছে, তাই না? তো টেক্সটের এতটুকুই ছিল। তাহলে এর আগে যারা টেক্সটের ক্লাস করছেন, তো আমি কি কোনো কিছু মিসিং করে গেছি? ভাইয়া ভিতরে কোনো একটা মানুষ বা কারো ছবি রেখে চারপাশে, এটা তো আপু অলরেডি বলছি আমি, তো কে করে দেখাইতে পারবেন? সার্কেল দিয়ে দেখাইছেন ওইটা? হ্যাঁ ওটাই তো আপু, একই রকম জিনিস। হ্যাঁ বুঝতে পারছি। তো আপনি যেহেতু বললেন, আসেন আপনার ওইটাই করে দেখাই আমি।
সম্ভবত পাত করে আছে আমাদের, যেমন পাতের হেয়ার মাস্কিং এর জন্য আমরা একটা ইমেজ ব্যবহার করছিলাম, সেটাতেই ব্যবহার করি। আসেন এই ইমেজটা নিলাম। তো এটার এখানে একজন বলতেছে বাংলা ফন্ট দিয়ে লেখার জন্য। আচ্ছা, বাংলা ফন্টের জন্য আস্তে আস্তে এটাতে, যেমন এখানে দেখেন আমার পাত করা আছে, এই লোকের এটা এখানে আমার পাত করা আছে, তাই তো? এটা আমি হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিলাম, বা হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিলাম, তাহলে মানুষের শেপটা আমার চলে আসছে। এটার দিক থেকে যদি আমি টেক্সটটা ভিতরের দিকে নিই, ফন্ট সাইজ একটু বড় করে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কি হয়েছে আপু? জি ভাইয়া। যে মানুষের বাইরে লিখতে চাই তাহলে কি করতে হবে? বাইরের শেপটার দিকে লিখতে চাই তাহলে কিভাবে ক্লিক করব? এটা জাস্ট পাতের বাইরে আইকন দেখে বাইরে থেকে এই আইকনটাতে যদি ক্লিক করি তাহলে এবার পাতের বাইরে থেকে লিখবে। ফন্ট সাইজটা একটু বড় করে দিই, সাইজ বড় করে অনেকগুলো স্টাইল দেখাইছি আপনাদের, যখন যেটা ভালো হয় তখন সেটা। তাহলে এটার বাইরে থেকে যা ইচ্ছা বাইরে থেকে লিখতেছে। এই ছিল যে কোনো শেপের জন্য। এবার আসলে বাংলা লেখার ক্ষেত্রে, তো বাংলা লেখার জন্য কিছু কিছু ক্ষেত্রে ফটোশপে এটার ক্ষেত্রে প্রবলেম হয়। যেমন এখানে যদি আমি বাংলা দেখেন, বাংলা ফন্ট সম্পর্কে আবার আপনাকে জানতে হবে। বাংলা ফন্টের বিষয় আবার দুই ধরনের আছে। সাধারণত বাংলাদেশে দুইটা কিবোর্ড ব্যবহার করা হয় থাকে, একটা হচ্ছে অভ্র আর একটা হচ্ছে আপনার বিজয় কিবোর্ড। অভ্র কিবোর্ডে যে ফন্ট স্টাইল টাইপ করা হয় সেটাকে বলা হয় ইউনিকোড। এখন প্রশ্ন হচ্ছে আবার ইউনিকোড কি? ইউনিকোড হচ্ছে আপনার এমন একটা ফন্ট যেটা আপনার সকল ডিভাইসে সাপোর্ট করবে। সাধারণত আন্তর্জাতিকভাবে আপনার ম্যাক হতে পারে, আপনার মোবাইল ফোন হতে পারে, যা হতে পারে সকল ডিভাইসে আপনার ইউনিকোড ফন্ট সাপোর্ট করবে। বিজয়ের যে ফন্টটা লেখা হয় ওটা হচ্ছে আবার এনএস ভার্সন, ওটা হচ্ছে বিজয়ের নিজস্ব ফরম্যাট। আপনার পিসিতে যদি কোনো সফটওয়্যার ইনস্টল করা নাও থাকে তাও কিন্তু অভ্র এটা সাপোর্ট করবে। কিন্তু পরবর্তীতে আপনার বিজয় সফটওয়্যারে আপনার দুই ধরনের ফন্টে সাপোর্ট করে, অর্থাৎ বিজয়ের যে পার্সোনাল টেক্সট সেটাও সাপোর্ট করে, আবার যেটা ইউনিকোড যেটা বলা হচ্ছে সকল ডিভাইসে সাপোর্ট করবে সেটাও সাপোর্ট করে। অর্থাৎ বিজয় কিবোর্ড দিয়ে যদি আপনি সাধারণভাবে টাইপ করেন, যেমন আমি প্রথমত এটাকে বিজয় হিসাবে টাইপ করতেছি, বাংলায় টাইপ করতেছি, যুক্ত বর্ণ সহ আমি টাইপ করতেছি। যাদের যাদের বাংলা লিখতে যাচ্ছেন বা অসুবিধা হচ্ছে, বিজয়ের হচ্ছে জনপ্রিয় ফন্ট হচ্ছে সুতনি এমজে, অ্যাশিউ সুতনি এমজে। যদি আমি এখানে টাইপ করি, কিন্তু ভাইয়া একটা জিনিস কি, মানে ইউনিকোডের একটা কি প্রবলেম আছে, সেটা হচ্ছে কি আমরা যদি হিসি লিখতে যাই তাহলে হিসিটা কিন্তু আমি ওটাই ক্লিয়ার করে দিচ্ছি ভাই, একটু ওয়েট করেন, আমি আপনারটা বুঝতে পারছি। তারপরে আর কি হিসিটা আসে। বুঝতে পারছি ভাই, আমি যেটা বলতেছি আমি জানি, একটু ওয়েট করেন। আচ্ছা, ভাইটা যেটা বলতেছে ওটা আগে দেখাই। ইউনিকোডের লেখার জন্য কি করবেন দেখেন, উপর থেকে এডিট শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে, এডিট থেকে প্রিফারেন্স থেকে চলে আসেন, লেখা আছে টাইপ থেকে দেখেন এখানে লেখা আছে যে ইস্ট এশিয়ান। আপনারা যেটা মিডল ইস্ট বা সাউথ এশিয়ান, আমরা কি দক্ষিণ এশিয়া না কোনটা? দক্ষিণ এশিয়াই তো, তাই না? জি স্যার, দক্ষিণ এশিয়া। তো আপনার এখানে মিডল ইস্ট বা সাউথ এশিয়ান লেখা থাকবে, এটা আপনি ইস্ট এশিয়ান সিলেক্ট করে ওকে করেন। এবার আপনার ইউনিকোড বা যা কিছু টাইপ করেন আপনার আর লিখতে অসুবিধা হওয়ার কথা না। আশা করি বুঝতে পারছেন যাদের যাদের বাংলা লিখতে অসুবিধা হচ্ছে। লেখা থাকে যে আপনি যে কোনো অন্য কোনো ফন্ট আপনি বিজয় বা যে কোনো ফন্টে আপনি লিখতে পারবেন, অর্থাৎ এখান থেকে ইস্ট এশিয়ান সিলেক্ট করে দিয়ে টেক্সট আপনার আর ভেঙে যাবে না। আমি যুক্তবর্ণ একটা লিখতেছি বাংলা লেখার জন্য, এই পেজে থাক বাংলা ফন্ট। আমার কাছে সম্ভবত তুরাক নামে একটা ফন্ট আছে, বা শামিলা বাংলা কিনা আমি জানি না, শামিম রেগুলার ইউনিকোডে দিলাম। ওকে, এটা ইউনিকোডে, অর্থাৎ যেটা হচ্ছে আপনারা যারা অভ্র সফটওয়্যারে লিখতেছেন, আমি এটা লিখি। বলেন কি যুক্তবর্ণ লিখবো, যার এটাও পিছনে চলে গেছে। আচ্ছা দেখি কোন একটা হয়তো মিসিং যাচ্ছে। লেখেন ভাই আমার সোনার বাংলা ডেইলি। বুঝতে পারছি কোন একটা মিসিং যাচ্ছে। পুরো ফটোশপটা আমি কেটে আবার ওপেন করি। আরো একটা কারণ থাকতে পারে, এনএস ভার্সন 1 দেই, এবার মনে হয় হওয়ার কথা না।
পুরোটাই আমি অবশ্য বিজয়টা আসছি, ওটাতে কোনো কারণে হয়তো কাজ করতেছে না। তবে এখানে অ্যানিস ভার্সন 1 এ আছে, যেমন এখানে যদি দেখি এটারই আবার কয়েকটা ভার্সন আছে। বাংলা যেমন অ্যানিস 1, ANSI 2, তারপর হচ্ছে ইউনিকোড। এক একটা ইউনিকোড 2 তে এখানে অসুবিধা করতেছে, এইখানে হচ্ছে না। যেমন আমি কৃষ্ণ লিখতে হচ্ছে কি, ও আর মধ্যনস্য সম্ভবত, ও আর মধ্যনস্য, তাই না কৃষ্ণ? জি স্যার। কৃষ্ণ মূর্ধন্যস্য আর ইও। মধ্যনস্য আর ইয়। ওকে, কিছু কিছু ভেঙে যাচ্ছে। তো আমি এর আগে অনেক বাংলা লিখছি, হঠাৎ করে যা কোনো একটা হয়তো সেটিং মিসিং হতে পারে। যাক দেখি পরেরটাতে আমি আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য জাস্ট। তবে সেটিং এটা ছাড়া অন্য কোনো আমার জানার মতো সেটিং আপনার নেই, বা এদিক থেকে রেস্ট করে নেওয়া যেতে পারে। তো এটা দিক থেকে টাইপ অপশন থেকে এটা ইস্ট এশিয়ান করে দিলে আশা করি সব বাংলাগুলোই সমস্যা হবে না। ভালো, টাইপের দিক থেকে ছিল এটাই। আমি কি আরো আলাদা টপিকে যাব, না আজকে এটাই থাকবে? গ্রেডিয়েন্টে আরো দুইটা অপশন ছিল ভাই, ওইগুলো দেখাবেন? গ্রেডিয়েন্টে আর কোন দুইটা অপশন বলেন? গ্রেডিয়েন্টে চাপ দিলে আরো দুইটা অপশন বেশি আসে, গ্রেডিয়েন্ট টুলসে চাপ দিলে। গ্রেডিয়েন্ট টুলে আসলাম, গ্রেডিয়েন্ট টুলে আসলাম, তারপর নিচে যেটা আছে পেইন্ট প্যাকেট ভাই 21 তো তিনটা দেখায়। আচ্ছা ঠিক আছে, 21 আপনি তো পরে ক্লাস করতেছেন, কেন 14 ব্যবহার করতেছেন এগুলা বলছিলাম। জি ভাই জানি। ওকে, যেহেতু জানেন তা ওই দিক থেকে এটাই। তো পেইন্ট বাকেটটা আসে, এটা হচ্ছে আপনার যে খুব স্পেশাল কিছু এমনটা না, সিলেকশনের মধ্যে কালার অ্যাপ্লাই করা। জি ভাই আস্তে আস্তে, এটা শুধু এটা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকে সাধারণত সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যায়। এখান থেকে ক্লিক করলাম, তো এই কালারটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে। তাছাড়া এখানে আর তেমন কিছু নেই, যেটা আপনি অল্টার ব্যাক দিয়ে করতে এটা পারতেন। দিয়ে কি শুধু সলিড কালার করা যায়, অন্য কালার করা যায় না? মানে দুই সাধারণত সলিড কালারের জন্য। অন্য কালারের জন্য ওই যে উপর থেকে গ্রেডিয়েন্ট আছে আপনার, আপনি যদি চান, যেমন এটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট করতে যাচ্ছি, তাহলে এখান থেকে গ্রেডিয়েন্ট নিলাম, এই যে গ্রেডিয়েন্ট হয়ে গেছে। অন্য কালারও করা যাবে, যতটুকু সিলেক্ট করুন আপনি ততটুকুর মধ্যেও সেই কালারটা অ্যাপ্লাই করা যেতে পারে। এটা নিলাম, এই কালারটা এখানে চলে আসে, দুইবার তত এই কালার মিশ্রণ। এবার আমরা আসি, আপনাদের আসলে শর্টকাট হয়ে যাচ্ছে, আমি পরের ক্লাসে কি বিজনেস কার্ড শুরু করব। তাহলে আমরা আসি কি কি টুলগুলো আমাদের শিখলাম বা কি কি মিশে গেল। ওই এখানে একটা র্যান্ডমাইজ একটা অপশন দেখাইছেন না, এটা পাচ্ছি না। গ্রেডিয়েন্টের 2020 হ্যাঁ 2020 2020 আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। স্ক্রিন শেয়ারের মতো মানে আসলে ওয়াইফাই নাই, মোবাইল থেকে ডাটা দিয়ে কাজ করতেছি। ওকে, আচ্ছা স্ক্রিন পরের ক্লাসে আপনি স্ক্রিন শেয়ার করেন সেভাবে। তো আমি আসি এবার কোন কোন টুলগুলো আমরা শিখলাম, এখান থেকে আসি দ্রুত দিক থেকে। এখান থেকে